আসসালামু আলাইকুম। আমরা আমাদের নির্ধারিত নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের আজকের অনলাইন লাইভ ভিডিও শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানিমিয়া, স্কারভি এবং ডিহাইড্রেশন। আমি সাথে বইও রেখেছি। তো আমি সবসময় চেষ্টা করি যে আমাদের অনলাইন ক্লাসটা যাতে 1 ঘন্টার উপরে না যায়, 30 থেকে 40 মিনিটের মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে। কিন্তু ক্লাস শুরু করলে বা বোঝানো শুরু করলে এটা আর থামানো যায় না। কখন যে 1 ঘন্টা চলে যায় টের পাওয়া যায় না। তো আজকে ইভেন আমি আরেকটা কথা এখানে বলে রাখি যে গত ক্লাসে আমি যতটুকু ভিডিওটা করেছিলাম ততটুকু কিন্তু ভিডিওটা আসেনি। প্রায় 3 থেকে 4 মিনিট লেকচারগুলো তোমরা পাওনি গত ক্লাসে। তো আশা করি আজকের ক্লাসের এরকম কিছু হবে না, কারণ আমি এটার সমস্যাটা বুঝতে পেরেছি যে কেন আমরা ফিনিশিংটা রেকর্ডিংয়ে আসে না। এই প্রবলেমটা আমি ধরতে পেরেছি। তো আশা করি আজকে আমরা পুরো ক্লাসটাই আমরা আজকে দেখতে পাবো বা আমি তোমাদের বোঝাতে পারবো এবং তোমরাও আমার সাথে সম্পৃক্ত হবে। তো আজকে যাই হোক, আমি চেষ্টা করেছি ক্লাসটা ছোট করার জন্য। তো আজকে আমাদের নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে অ্যানিমিয়া, তারপরে স্কারভি এবং ডিহাইড্রেশন। এগুলো সবগুলোই খুবই ইম্পর্টেন্ট নিউট্রিশনের জন্য। তো আসলে আমরা শুরু করি আজকে। প্রথমে আমরা যে প্রশ্নের মুখোমুখি হবো, অ্যানিমিয়া থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে হোয়াট ইজ অ্যানিমিয়া, ডিফাইন অ্যানিমিয়া, অথবা মেনশন দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল। অথবা প্রশ্নটা হতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিশনাল অ্যানিমিয়া। তো আসলে আমরা দেখি ডেফিনেশন অফ অ্যানিমিয়া। ডেফিনেশন অফ অ্যানিমিয়া কি বলছে দেখো, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, একটা ক্লিনিক্যাল অবস্থা ক্যারেক্টারাইজড বাই দ্য পেল কালারেশন অফ দ্য স্কিন। স্কিনটা তোমার ত্বকটা পেল হয়ে যায়, বিমর্ষ হয়ে যায় মিউকাস মেমব্রেন ডিউ টু ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন, এইচবি বলতে হিমোগ্লোবিন, ইন দ্য পেরিফেরাল ব্লাড বিলো দ্য নর্মাল রেঞ্জ ফর দ্য এজ অ্যান্ড সেক্স অফ দ্য পারসন। অর্থাৎ পেরিফেরাল ব্লাড যেটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাড, তো আমরা জানি যে এটা এক ধরনের ফ্লুইড, এবং ব্লাড কিন্তু অনেক ধরনের নিউট্রিয়েন্ট, অক্সিজেন, বিভিন্ন ধরনের উপাদান কিন্তু ব্লাড ক্যারি করে হার্টে নিয়ে যায়। হার্ট থেকে তোমার কোথায় যায়, তোমার ভেইন আছে, তোমার ক্যাপিলারিজ আছে, তারপর আর্টারি থেকে ক্যাপিলারিজ হয়ে তারপরে ভেইনে যায়, তারপরে আবার সে একটা সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে সে আবার হার্টে প্রবেশ করে। এখানে সে যে পেরিফেরাল ব্লাডটা কি করে, হার্টের থেকে অক্সিজেনগুলো নিয়ে পুরো আমাদের সমস্ত শরীরের ভেইন এবং টিস্যুতে পৌঁছে দেয়। এবং সে তারপরে কি করে, সে যে কার্বন ডাই অক্সাইড আছে এবং ওয়াস্ট প্রোডাক্ট আছে সেগুলোকে সে কি করে, সেগুলোকে সে ট্রান্সপোর্ট করে সে আমাদের কোথায়, যে কিডনিতে, বা যেখান থেকে আমরা কি হয়, যেখান থেকে আমাদের ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স হয়, সেখান থেকে কি হয়, সে কার্বন ডাই অক্সাইডটাকে সে কী করে, লাংসের মাধ্যমে, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি, সে ওখানে নিয়ে যায়, তারপরে ওয়াস্ট প্রোডাক্টগুলো সে কিডনিতে নিয়ে যায়। তো এই যে সিস্টেমটা, এই যে ব্লাডের যে কাজটা, এটাকে বলা হচ্ছে পেরিফেরাল ব্লাডের মধ্যে কি হয়, যখন আমাদের রক্তের স্বল্পতা দেখা যায় তখন কি হয়, রেঞ্জ ফর দ্য এজ অ্যান্ড সেক্স অফ আ পারসন, যতটুকু আমাদের রক্ত থাকার দরকার, হিমোগ্লোবিনটা যতটুকু থাকার দরকার, সেই হিমোগ্লোবিনের, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কি হয়ে যায়, বিলো হয়ে যায়, তখন এই অবস্থাটাকে বলা হয় অ্যানিমিয়া। এটার আরেকটা ডেফিনেশন আমরা পড়ব, অ্যানিমিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই দ্য পেল কালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন বিলো দ্য লোয়ার লিমিট ইন দ্য পেরিফেরাল ব্লাড ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স। একটু আগে যেটা পড়লাম ওই একই কথা এখানে বলা হচ্ছে। হুম, তাহলে আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে, আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সিটা হচ্ছে যেটা আমাদের নর্মাল লেভেলে থাকে না, এটা নিচে চলে যায়, লোয়ার লিমিট পেরিফেরাল ব্লাড ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স অনুযায়ী, যতটুকু থাকার দরকার এজ এবং সেক্স অনুযায়ী সেটা থাকে না বলেই, হিমোগ্লোবিনের পরিমাণ থাকে না বলে আমাদের শরীরটা অ্যানিমিক কন্ডিশনে চলে যায়, এটাকে এই রোগকে বলা হয় অ্যানিমিয়া। আসো আমরা এর পরের প্রশ্ন চলে যাই, হোয়াট ইজ নিউট্রিশনাল অ্যানিমিয়া। আচ্ছা, আমার যে অনলাইন লাইভ ভিডিও,
এই লাইভ ভিডিওর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা যারা লাইভে আছো, তোমরা বই খুলে যারা এখন দেখছো বা মিলাচ্ছ, তাদের জন্য খুবই ভালো। এই 1 ঘন্টায় আমাদের পড়াটা হয়ে যাবে। আমি যতটুকু বোঝাবো তোমরা বুঝে নিচ্ছ লাইন বাই লাইন। হয়তো প্রশ্ন করার সুযোগটা থাকছে না, কিন্তু আমি এমনভাবে একেবারে ভেঙে ভেঙে সব কিছু বলবো যাতে তোমরা খুব ইজিলি বুঝে যাও। আর যদি তোমরা যারা লাইভে থাকবা না, যারা মনে করো যে পরবর্তীতে আমার ক্লাসটাকে দেখবা, বা তখন কিন্তু ক্লাসটাকে তোমরা খণ্ড খণ্ড করে 5 মিনিট 10 মিনিট করে দেখতে পারো, কারণ রেকর্ড, তুমি রেকর্ড যেভাবে চালাবা সেভাবে দেখবা। তুমি এক নাগারে না বসে তুমি 15 মিনিট বসলা, এইটুকু দেখলা, এই কয়টা প্রশ্ন দেখলা, তার পরের প্রশ্ন দেখলা, এই জন্য এভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে প্রশ্ন প্রশ্ন করে, যাতে তোমরা খুব সহজে তোমাদের এই যে নলেজটা বা এই জ্ঞানটা বা এই লেসনটা বা এই লেকচারটা খুব সহজে তোমরা আয়ত্ত করতে পারো। তাহলে আসো আমরা অ্যানিমিয়াটা দেখলাম, এবং এখন আমরা দেখব যে হোয়াট ইজ নিউট্রিশনাল অ্যানিমিয়া। নিউট্রিশনাল অ্যানিমিয়ার কি বলা হচ্ছে, যেটা পুষ্টির কারণে যে রক্ত স্বল্পতা হয়, আমাদের শরীরে খাদ্য বা পুষ্টি যে পরিমাণ থাকার দরকার দেহকে পরিচালিত করার জন্য, বেঁচে থাকার জন্য, সেটার যদি এই পুষ্টিটা যখন আমরা ইনটেক করি, আমরা এসোফেগাসের মাধ্যমে আমরা আমাদের মুখ থেকে যখন আমরা পুষ্টিটা নেই, এই পুষ্টির কারণে অনেক সময় রক্ত স্বল্পতা দেখা দেয়। এটাকে বলা হয় নিউট্রিশনাল অ্যানিমিয়া। রেফার্স টু টাইপস অফ অ্যানিমিয়া। দেখো বলছে যে এই ধরনের অ্যানিমিয়া দ্যাট ক্যান বি ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেড টু দ্য নিউট্রিশনাল ডিসঅর্ডার, যেটা আমাদের একটু আগে যেটা বললাম যে পুষ্টিগত যেটা প্রবলেম, সমস্যা, ভারসাম্যহীনতা যেটা হয়। এক্সাম্পল ইনক্লুড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যান্ড পার্নিসিয়াস অ্যানিমিয়া। এখানে উদাহরণ হিসাবে দুটো অ্যানিমিয়ার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রনের অভাবে রক্ত স্বল্পতা হয়, আর একটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। এবার আমরা দেখব নর্মাল হেমোগ্লোবিন লেভেল আমাদের মানুষের শরীরে। একজন পুরুষের শরীরে থাকে, আমি একটু আগে 14 থেকে 17 গ্রাম দেখলাম ডেসিলিটার, পার ডেসিলিটারে 14 থেকে 17 গ্রাম থাকে, এখানে 13 থেকে 18 দেখা হচ্ছে। ইটস ওকে, নো প্রবলেম। ফিমেলের থাকে 12 থেকে 15, এখানে দেখা হচ্ছে 11.5 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার। এটা আই হয়ে গেছে, এটা ডিএল, ডেসিলিটার। বাচ্চাদের থাকবে 16 থেকে 19 গ্রাম পার ডেসিলিটার, এটা হিমোগ্লোবিনের পরিমাণ রক্তের মধ্যে। আর ঠিক জন্মের সময় থাকবে 18 থেকে 20 গ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন লেভেল। আসলে এর পরের প্রশ্ন চলে যাই। আমাদের কিন্তু এই প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ নিউট্রিশনাল অ্যানিমিয়া। অ্যানিমিয়ার এই যে নিউট্রিশনাল অ্যানিমিয়াতে আমরা এই সংজ্ঞাটাও দিব এবং আমরা নর্মাল হিমোগ্লোবিন লেভেলটাও দেখাই দিব, কারণ এটা পুষ্টির সাথে সম্পর্কিত, আমরা কতটুকু পাচ্ছি। হ্যাঁ, সরি, এখানে পুষ্টি না, এখানে হিমোগ্লোবিনের লেভেলটা দেখানো হচ্ছে, যে আমরা পুষ্টিকর খাবার খাইলে আমাদের রক্ত হবে শরীরে। এটার উপর ডিপেন্ড করছে যে একজন পুরুষ, মহিলা, নারী এবং শিশুর কতটুকু হিমোগ্লোবিন থাকে রক্তের মধ্যে। এবার আমরা দেখব রাইট ডাউন দ্য কমন সাইট অফ সি অ্যানিমিয়া। মানে অ্যানিমিয়া কীভাবে আমরা বুঝবো, হোয়াট আর দ্য এরিয়াস ইউ মে লুক অ্যানিমিয়া। অর্থাৎ আমরা কোন এরিয়াকে প্রাধান্য দিব যখন আমি অ্যানিমিয়াকে দেখব, হোয়ার উইল ইউ লুক ফর অ্যানিমিয়া, আমরা অ্যানিমিয়াটা কোথায় খোঁজ করব, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা তিনভাবে হতে পারে। লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভিটার মধ্যে থাকতে পারে, ডোরসাম অফ দ্য টাং, টাঙের যে একটা প্রবলেম হয়, তোমার ক্ষত তৈরি হয়, ইনফ্লেমেশন হয়, বাকাল মিউকাস মেমব্রেন, তারপরে পাম অফ দ্য হ্যান্ড, হাতের মধ্যে, নেইল বেড, আমাদের নখের যে বেডগুলো আছে ওটাতে, সোল অফ দ্য ফিটের, আমরা পায়ের ইয়েতে সোলে দেখবো, হোল স্কিন, সারা শরীরে এটা সিমটমটা আমরা দেখবো। আমরা কোথায় খুঁজবো যে আমরা যে অ্যানিমিক, যে আমাদের শরীরে রক্তের স্বল্পতা হয়েছে, রক্ত স্বল্পতা হয়েছে, তখন এই যে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভিটা চোখের মধ্যে যেটা দেখা যায়, ডোরসাম অফ দ্য টাং, টাঙের মধ্যে, আমাদের টাঙের মধ্যে ডিসকালার হয়ে ইনফ্লামেশন হবে, ক্ষত সৃষ্টি হবে, বাকাল মিউকাস মেমব্রেন হবে, পাম অফ দ্য হ্যান্ড, হ্যান্ডের পামের মধ্যে আমরা দেখলে বুঝতে পারবো, নেইল বেডটা তোমার এবড়ো থেবড়ো হবে, তোমার ঠিক হয়ে যাবে, সোল অফ দ্য ফিট, আমাদের পায়ের ফিটটা দেখবো আমরা, এবং সারা শরীরের ত্বক দেখবো, হোল স্কিন। এটা হচ্ছে তোমার গিয়ে প্রশ্নের উত্তর। আমরা কমন সাইট আর কি, যে কোথায় কোথায় আমরা নিউমোনিয়াকে সিমটমগুলো আমরা দেখতে পাবো। এবার আসো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাইট দ্য কমন কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ। বাংলাদেশের
যে মানুষের বা শিশুদের বা বাচ্চাদের বা বড়দের যে অ্যানিমিয়া হয়, কেন হয়, এটার প্রধান কারণ কি? এটাকে আমি একটু এখান থেকে বললে আমার মনে হয় ভালো হবে, কারণ আমার স্ক্রিনে তো সবগুলো একবারে দেখা যাবে না। আমি এখানে এখানে বলছি, এখানে দেখানো হয়েছে কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ এর মধ্যে দেখানো হয়েছে এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এটাকে মানে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া, মানে শরীর থেকে রক্ত চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এর এর কারণে অ্যানিমিয়া হয়। একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে পুষ্টিকর খাবারের অভাব, মানে পুষ্টির অভাবে অ্যানিমিয়া। একটা হচ্ছে যে শরীর থেকে রক্ত যে কোনো কারণে হোক বের হয়ে যাচ্ছে বলে অ্যানিমিক হয়ে যাচ্ছে শরীর। আর একটা হচ্ছে পুষ্টিকর খাবার, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে পুষ্টিহীনতার কারণে, পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে অ্যানিমিয়ার সৃষ্টি হচ্ছে। তো প্রথম পয়েন্টটা আমরা এখানে দেখছি যে ব্লাড লস অ্যানিমিয়া। ব্লাড লস অ্যানিমিয়ার মধ্যে হচ্ছে হ্যামারয়েডস। হ্যামারয়েডস অনেকভাবে হতে পারে, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছো বা যে সকল মহিলাদের যারা পিরিয়ডের মধ্যে গেছো তাদের কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় কিন্তু হ্যামারয়েডসটা হয়। হ্যাঁ, তখন কিন্তু এই কারণে তোমার কি হয়, শরীর থেকে বিভিন্ন দূষিত রক্ত বের হওয়ার সাথে সাথে শরীর কিন্তু নিস্তেজ হয়ে যায়, অনেক আয়রনও শরীর থেকে তখন বের হয়ে যায়। আবার বিভিন্ন কারণে হ্যামরয়েড হতে পারে। অ্যানাল ফিশার, অ্যানাল ফিশার হচ্ছে যে আমাদের যে লোয়ার যে রেকটামটা আছে, সে অ্যানাল ক্যানালে কি হয়, এক ধরনের পেইন হয়। হ্যাঁ, এবং সেখান থেকে রক্ত পড়ে। এটা এটা এক ধরনের রোগ। আচ্ছা, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসারের কারণে অনেক সময় ব্লিডিং হয়। হ্যাঁ, তখন আমাদের শরীর থেকে রক্ত বের হয়ে যায়। তারপরে কার্সিনোমা অফ স্টোমাক, স্টোমাক ক্যান্সার অথবা কলন ক্যান্সার। হ্যাঁ, দেখো কলন ক্যান্সার অথবা স্টোমাকের মধ্যে ক্যান্সার হলেও কিন্তু রক্ত বের হয়ে যায় শরীর থেকে, স্টোমাক থেকে সে রক্তগুলো পড়ে, রক্তগুলো কি হয়, সেক্রেট হয়। তারপরে মেনোরিয়া, মেনোরিয়া তো তোমরা জানো, মেনোপোজ থেকে আসছে মেনোরিয়াটা, একটু আগে যেটা বললাম হুক মার ইনফেস্টেশন, যদি স্টোমাকের মধ্যে হুক মার্ম হয় তখন সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হয়। এটা হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া। আচ্ছা, এরপরে আসো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে যেটা হয়, ল্যাক অফ আয়রন অ্যান্ড ফলেট অ্যাসিড ইন ডায়েট, মেল অ্যাবজর্পশন, মানে এটা মেল অ্যাবজর্বড হয় না, এটা শোষণ হয় না। হ্যাঁ, এই কারণে কি হয়, ল্যাক অফ আয়রনের কারণে হয়, ফলেট অ্যাসিডের কারণে হয়, ইন ডায়েটের মেল অ্যাবজর্পশনের কারণে আমাদের কি হয়, পুষ্টির অভাবে আমাদের এই অ্যানিমিক হতে পারে, শরীরে রক্তের স্বল্পতা দেখা দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যে ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি, অর্থাৎ যে নারীগুলা ধরো যে একটা বিরতি না দিয়েই বাচ্চা নিচ্ছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণ কি হয়, রক্তগুলো শরীরের রক্তগুলো কিন্তু তার ফেটাসের যায়, তারপরে সে বিভিন্নভাবে পুষ্টিহীনতায় ভোগে, কারণ তখন সে দুটো প্রাণ একটা শরীরের মধ্যে যখন থাকে তখন স্বাভাবিকভাবে তার সাপ্লিমেন্টারি ফুড বা তোমার নিউট্রিশনাল ফুডের খুব বেশি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে নিউট্রিশনটা সে মা, প্রসূতি মা ঠিক মতো পায় না। কি কারণে পায় না, সে ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সির কারণে থাকে বলে সে বুঝতে পারে না যে তার কতটুকু নিউট্রিশনের দরকার। এরপর হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি যেটাকে বলে, কিডনি ডিজিজের কারণে হতে পারে। হেমো হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, রক্তের মধ্যে কোনো সমস্যা থাকলে এইটা হতে পারে। তারপরে প্লাস্টিক অ্যানিমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে তোমার, আচ্ছা, প্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে তোমার সব ধরনের যে রক্তের মধ্যে তোমার যে রক্তের যে সেলগুলো আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্ল্যাটিলেট, এই সবগুলোর মধ্যে একটা ডেফিসিয়েন্সি দেখা যায়। তখন এই যে সেলগুলো ইম্যাচিউর সেল থাকে, তোমার ইম্যাচিউর সেলগুলো রক্তের মধ্যে কি করে, রক্তের মধ্যে প্রবাহিত হতে থাকে ইম্যাচিউর সেলগুলো, কিন্তু এগুলো কিন্তু তোমার কোনো কাজে আসে না। এ কারণে কি হয়, এক ধরনের প্লাস্টিক অ্যানিমিয়ার সৃষ্টি হয়। কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়াটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক আরবিসি, তোমার তারপরে আরবিসি মেমব্রেন, ইন্ট্রিনসিক আরবিসি এনজাইম আর আরবিসি মেমব্রেন এবং তোমার হেমোগ্লোবিনের মধ্যে ডিসঅর্ডার থাকলে তোমার কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়াটা হয়। এ কারণে অনেক সময় জন্ডিস হতে পারে, তোমার পেল হয়ে যেতে পারে, তোমার স্কিন পেল হয়ে যেতে পারে।
তোমার এটা হাইপার বিলিরুবিনেমিয়া, যেটাকে বলা হয় যে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের অবস্থার সৃষ্টি হয় কখন, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়ার সময়। তারপরে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হতে পারে অ্যানিমিয়ার কারণে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। লেখা আছে লিস্ট দ্য নেম অফ কমন নিউট্রিশনাল অ্যানিমিয়া। আমরা এখন নামগুলো দেখবো যে কমন নিউট্রিশনাল অ্যানিমিয়ার লিস্টগুলো আমরা এখন, এটা হতে পারে যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন দেখো নিউট্রিশনাল অ্যানিমিয়া লিস্ট বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে তিনটা হচ্ছে তোমার নিউট্রিশনাল অ্যানিমিয়া, তিন ধরনের হয়। একটা হচ্ছে আইডিএ, যেটাকে বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটাকে আমরা বলছি মেগাবোলাস্টিক অ্যানিমিয়া। আর একটা হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন বি 12 যখন এটা কি করে আমাদের অ্যাবজর্ব হয় না, সেটা হচ্ছে যে একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে আমাদের স্টমাক থেকে এক ধরনের সাবস্টেন্স সেক্রেট হয়, নিঃসরণ হয়, যার কাজ হচ্ছে যে ভিটামিন বি 12কে অ্যাবজর্ব করা। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, কিন্তু এটার অভাবে কি হয়, এটা সামহাও এটা ডিসঅর্ডার তৈরি হয় এবং তখন ভিটামিন বি 12 অ্যাবজর্ব হয় না। তো সেক্ষেত্রে এ ধরনের অ্যানিমিয়ার সৃষ্টি হয়, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আসো আমরা পরের প্রশ্ন চলে যাই। রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার যে ক্লিনিক্যাল ফিচার, এখন মেইন জিনিসগুলো দেখো, যে তোমাদের ক্লিনিক্যাল ফিচারগুলো কিন্তু পরীক্ষায় এগুলো দিবে। হোয়াট আর দ্য সাইন অ্যান্ড সিমটম অফ অ্যানিমিয়া, তুমি অ্যানিমিয়ার সাইন এবং সিমটম কিভাবে দেখবা, বা ক্লিনিক্যাল ফিচারটা কি, এ ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত, মানে গতবার যেহেতু প্রথম বার আমি যেটা মাইক্রোবায়োলজি দেখলাম, যে প্রশ্নগুলো সাধারণত বিএসসিতে করে, কিন্তু মাইক্রোবায়োলজিতে গতবার এরকম ক্লিনিক্যাল ফিচার, তারপরে কিছু প্রিভেনশন, তারপরে হাউ ক্যান ইউ ট্রিট ইউর প্যাশেন্ট, এ ধরনের প্রশ্ন চলে আসছে, যেগুলো ছিল আনএক্সপেক্টেড। তো এবছর আমি যেটা চিন্তা করেছি যে তোমাদের ক্লিনিক্যাল ফিচার অবশ্যই দিবে। হ্যাঁ, অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচারটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, সাইন অ্যান্ড সিমটম যেটাকে বলা হয়। দেখো এটা বইতে আছে, একটু বইটাও দেখি। বইতে এখানে তোমার সিএফ, হ্যাঁ সিএফ অফ এনিমিয়া, বলছে ক্লিনিক্যাল ফিচার। সিএফ কথাটা মানে ক্লিনিক্যাল ফিচার। তোমরা যাদের কাছে বই আছে তোমরা একটু দেখো, এখানে দুইটা দেওয়া হচ্ছে, একটা হচ্ছে সিমটম অফ এনিমিয়া, একটা হচ্ছে সাইন অফ এনিমিয়া, আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, সিমটম এবং সাইন। ঠিক আছে, সিমটম এবং সাইন। এবার আসো আমরা সিমটমটা প্রথমে দেখবো। ফ্যাটিক মানে হচ্ছে তোমার ক্লান্ত হয়ে যাওয়া, টায়ার্ডনেস, যেটা জানো। এফোর্ট ইনটলারেন্স, বুঝতে পারছো, যে কোনো কিছু কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলা, অধৈর্য হয়ে যাওয়া। এফোর্ট কথা মানে চেষ্টা, হ্যাঁ, এফোর্ট ডিসনিয়া। হ্যাঁ, তোমার হঠাৎ করে তোমার শ্বাসকষ্ট হওয়া, প্যালপিটেশনস, বুক ধড়ফড় করা, তারপরে হেডেক, মাথা ব্যথা, ফেইন্টনেস, তোমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হওয়া, গিডিনেস কথাটা মানে হচ্ছে ডিজিনেস, মানে মাথা ঘোরানো, পাউন্ডিং ইন দ্য ইয়ার, কানের মধ্যে ভোগ শব্দ শোনা। এটা এই পাউন্ডিং ইন দ্য ইয়ারটা হচ্ছে যে আমাদের কানের আশপাশ দিয়ে যেগুলো ভেন বা আর্টারিসগুলো আছে, এখানে এটা দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, ওটার একটা সাউন্ডটা তখন শোনা যায়, এটা হচ্ছে পাউন্ডিং ইন দ্য ইয়ার। এফোর্ট অ্যাঞ্জিনা, হ্যাঁ ধরো যে তুমি একটু একটু কাজ করলেই তোমার বুকের মধ্যে একটা চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। সিমটম অফ দ্য কজ, হ্যাঁ সিমটমস অফ দ্য কারণে অনেক সময় উপসর্গ দেখা দিতে পারে, এটা এভাবে লিখছে সিমটমস অফ দ্য কজ। হ্যাঁ, এরপরে আসো আমরা সিমটম দেখলাম অ্যানিমিয়ার, এবার আমরা দেখব সাইন অফ অ্যানিমিয়া। সাইন অফ অ্যানিমিয়াটা দেখো, প্যালোর। প্যালোর মানে হচ্ছে বিমর্ষ, যে যেমন জন্ডিস হলে কীরকম গা, হাত পা গা হলুদ হয়ে যায় না, এটা হলে প্যাল, বিমর্ষ মানে একটা ডিসকালার হয়ে যাওয়া তোমার স্কিনটা, এটাকে বলে প্যালোর। তারপরে ট্রাকিকার্ডিয়া, ট্রাকি এবং ব্র্যাডিকার্ডিয়া আমরা পড়ছি, যে হার্ট বিটটা বেড়ে যাওয়া, আর ব্র্যাডি মানে স্লো হয়ে যাওয়া। ট্রাকিকার্ডিয়া কি হবে, তোমার হার্ট বিটটা বেড়ে যাবে, যেমন একটু আগে বললাম যে বুক ধরপড়, প্যালপিটেশনস, এই বিষয়টা এরকম হতে পারে। হ্যাঁ, তারপরে কোয়েলোনিকিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, জন্ডিস হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। ওই যে হেমোলাইটিক অ্যানিমিয়া একটু আগেও যেটা বললাম, যে তোমার কি হয়, যে হেমোলাইটিক কথাটার মানে হচ্ছে যে তোমার ইন্ট্রিনসিক আরবিসি এনজাইম, তারপর আরবিসি মেমব্রেনে এবং তোমার হেমোগ্লোবিন ডিসঅর্ডারের কারণে হেমোলাইটিক অ্যানিমিয়াটা হয়।
হেমোলাইটিক ফেসিস, দেখো হেমোলাইটিক অ্যানিমিয়া, ব্লিডিং ম্যানিফেস্টেশন, প্লাস্টিক অ্যানিমিয়া একটু আগে বললাম যে প্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে তোমার সব ধরনের যে সেল আছে তোমার ব্লাডের, এই সেলগুলোর ইনম্যাচিউর হয়ে যায়, এই ডিসঅর্ডারগুলো দেখা যায় সেলের মধ্যে। তখন কি হয়, এই কারণে যে তোমার বিলিরুবিনের মাত্রা অনেক সময় বেড়ে যায়, পেল বর্ণ হয়ে যায়, জন্ডিস হয়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু বোন ম্যারো ইনফিল্ট্রেশন সাচ এস লিউকেমিয়া, লিউকোসাইটটা বেড়ে যায়। এই প্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে আরেকটা হচ্ছে যে লিউকোসাইটের পরিমাণ বেড়ে যায়, এটা হচ্ছে লিউকোমিয়া। হ্যাঁ, বোন মেরো ইনফিল্ট্রেশন, তো বোন মেরোতে কী হয়, স্টেম সেল আছে, বোন মেরোতে স্টেম সেল আছে, স্টেম সেলের মাধ্যমে কিন্তু বোন মেরো কী করে, রেড ব্লাড সেল তোমার হিমোগ্লোবিন তৈরি করে। হ্যাঁ, আমাদের ব্লাড সেলগুলো ওখানে তৈরি হয় স্টেম সেলের মাধ্যমে। আচ্ছা, এরপর আসো টেম্পারেচারে কি হচ্ছে এক একটা দেখাচ্ছে, এটা গেল ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে। হ্যাঁ, অ্যানিমিয়াটা এই যে এগুলো কারণে বোন মেরো ইনফিল্ট্রেশন সাচেস লিউকেমিয়া, এগুলোর কারণে তোমার ওই লাল রক্তকণিকাগুলো কম হয়, এই যে লিউকোসাইটটা বেড়ে যায় তোমার রক্তের মধ্যে উপাদানটা, তখন কি হয়, তখন অ্যানিমিয়া অবস্থার সৃষ্টি হয়। এরপর দেখো টেম্পারেচার, এই টেম্পারেচার হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া ডিউ টু বোন ম্যারো ইনফিল্ট্রেশন সাচেস লিউকেমিয়া। এগুলো ছিল সাইন অফ অ্যানিমিয়া। এখানে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে সরাসরি ক্লাস নেওয়া আর রেকর্ডিং ক্লাস নেওয়ার মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। এই পার্থক্যটা হচ্ছে যে ধরো যে আমি বলেই যাচ্ছি তোমরা শুনে যাচ্ছ, এখানে একটা ইন্টারাকশনটা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বলে যাচ্ছি, তুমি ওই জিনিসটা ধরতে পারো নাই, কিন্তু আমিও কিন্তু জানি না যে তুমি ধরতে পেরেছো কি না পারো নাই, কিন্তু আমি চেষ্টা করছি অনেক খুব সহজভাবে একটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আসো আমরা এখন অ্যানিমিয়াকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এরপর আমরা এখানে দেখলাম যে লিমফ্যানোপ্যাথি। হ্যাঁ, লিমফ্যাডেনোপ্যাথিটা এখানে আছে, সরি আমি এটা করে গিয়েছিলাম। অ্যানিমিয়া ডিউ টু লিউকেমিয়া, লিউকেমিয়া একটু আগে আমি বলছি যে লিউকোসাইটটা বেড়ে যায় রক্তের মধ্যে এবং ইমম্যাচিউর সেল থাকে। লিউফোমা, হ্যাঁ লিমফোমা কথা হচ্ছে তোমার ক্যান্সার হয় লিম্ফ নোটসের যে ক্যান্সার, এটাকে বলা হয় লিমফোমা। হ্যাঁ, অ্যাটসেট্রা, এটা হচ্ছে লিমফ্যাডেনোপ্যাথিস থেকে হচ্ছে। তারপরে সিস্টোলিক ফ্লো মারমার, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক জানো যে লুপ ডুব যে আওয়াজটা হয় তোমার আমাদের হার্ট থেকে, যখন তুমি স্টেথোস্কোপ যখন হার্টের মধ্যে দিবা, যখন শুনবা তুমি হার্টটাকে শুনবা, তখন ডুব ডুব আওয়াজটা। একজন সিভিয়ার সাইন অফ অ্যানিমিয়া, যার খুব অ্যানিমিক অর্থাৎ খুব সিভিয়ার অ্যানিমিক একজন পেশেন্টের হার্টবিটটা কিন্তু উপরের দিকে থাকে। এই হার্টবিটটা কি হয়, ফ্লোটা বেড়ে যায়। ঠিক আছে, এই যে হার্টবিটটাকে বলা হয় মারমার, ফ্লো মারমার। হ্যাঁ, সিস্টোলিক ফ্লো মারমার ইয়েটা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে হাই কার্ডিয়াক আউটপুট স্টেট, তোমার হাই কার্ডিয়াক আউটপুটটা করে। ফিচার অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার, সেগুলো সব কিছুই আমাদের হৃদয় সম্পর্কিত বলা হচ্ছে। লেগ আলসার, সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে রিয়ারলি প্যাপিলোডেমা। হ্যাঁ, প্যাপিলোডেমা, এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে লিমফ্যাডেনোপ্যাথিদের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো। তো এই ছিল আমাদের সিমটম এবং সাইন, ক্লিনিক্যাল ফিচার অ্যানিমিয়ার। আসো পরের প্রশ্নে আমরা চলে যাই, হাউ উইল ইউ প্রিভেন্ট নিউট্রিশনাল অ্যানিমিয়া ইন দ্য কমিউনিটি। তোমার সমাজে, তোমার গ্রামে বা তোমার যে সমাজে, তোমার এলাকায় তুমি কিভাবে এই অ্যানিমিয়াকে, নিউট্রিশনাল অ্যানিমিয়াকে রক্ষা করতে পারো, নিউট্রিশনাল অ্যানিমিয়া থেকে মানুষকে রক্ষা দিতে পারো বা প্রিভেন্ট করতে পারো, প্রতিরোধ করতে পারো। হাউ অ্যানিমিয়া ক্যান বি প্রিভেন্টেড, অ্যানিমিয়া কীভাবে প্রতিরোধ করা যায়। হাউ নিউট্রিশনাল অ্যানিমিয়া ক্যান বি প্রিভেন্টেড, নিউট্রিশনাল অ্যানিমিয়া কীভাবে প্রতিরোধ করা যাবে বা এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। অথবা প্রশ্নটা এরকম হতে পারে, ডিসকাস পসিবল ইন্টারভেনশন, মানে সম্ভাব্য যে বাধা টু প্রিভেন্ট নিউট্রিশনাল অ্যানিমিয়া, নিউট্রিশনাল অ্যানিমিয়াকে প্রতিরোধ করার জন্য অফ টিন এজ ওয়ার্কিং ওমেন, টিন এজ এবং ওয়ার্কিং ওমেন, যারা এখন টিন এজে আসো এবং যারা যে সকল নারীরা কর্মক্ষেত্রে আছে, কর্মজীবী নারীদের থেকে কীভাবে নিউট্রিশনাল অ্যানিমিয়াটা প্রতিরোধ করতে গেলে কী ধরনের বাধার সম্মুখীন আমরা হব, সেটা এখন দেখানো যাচ্ছে। আচ্ছা আসো, প্রিভেনশন অর ইন্টারভেনশন অফ অ্যানিমিয়া। হ্যাঁ, দুটোই বলছে, প্রিভেনশন প্রতিরোধ, ইন্টারভেনশন অফ অ্যানিমিয়া। দেখো, অ্যান এস্টিমেশন অফ হেমোগ্লোবিন শুড বি ডান টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া। ঠিক বলছে যে হেমোগ্লোবিনের পরিমাণটা যদি আমরা দেখি যার অ্যানিমিয়া হয়েছে, তাহলে আমরা এটা কি করতে পারবো, অ্যানিমিয়া কার আছে না কার নাই, এটার জন্য আমাদের কি করতে হবে, তার হেমোগ্লোবিনের পরিমাণটাকে অ্যাসেস করতে হবে, পরীক্ষা করতে হবে। ইফ দ্য অ্যানিমিয়া ইজ সিভিয়ার, দ্যাট মিনস যদি অ্যানিমিয়াটা সিভিয়ার হয়,
তখন হেমোগ্লোবিন যদি 10 গ্রাম পার ডেসিলিটারে চলে যায়, হাই ডোজ অফ আয়রন অর ব্লাড ট্রান্সফিউশন মে বি নেসেসারি, তাকে হাই ডোজ অফ আয়রন দিতে হবে অথবা তার শরীরে রক্ত দিতে হবে। ইফ হেমোগ্লোবিন বিটুইন 10 to 12 গ্রাম পার ডেসিলিটার যদি হয়, দ্য আদার ইন্টারভেনশন আর কি হতে পারে দেখো। একটা হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন তাকে দিতে হবে। আয়রন এবং ফলিক অ্যাসিডের একটা কম্বিনেশন তাকে দিতে হবে, যেটা মাকে কত দিতে হবে এবং বাচ্চাকে কত দিবে সেটা বলা হয়েছে এখানে। দেখো মাকে বলা হচ্ছে 1 ট্যাব অফ আয়রন অ্যান্ড ফলিক কন্টেনিং 60, একটা ট্যাবলেট দিতে হবে, একটা ট্যাবলেট আয়রন এবং ফলিক যেটার মধ্যে মিশ্রিত থাকবে 60 মিলিগ্রামের অফ এলিমেন্টাল আয়রন, 180 মিলিগ্রাম অফ ফেরাস সালফেট, এটা একটা সাবস্টেন্স, 0.5 মিলিগ্রাম অফ ফলিক অ্যাসিড শুড বি গিভেন ডেইলি আপ টু 2-3 মাস পর্যন্ত প্রতিদিন একটা করে এই ট্যাবলেট খাওয়াতে হবে মাকে। অর্থাৎ এই যে যে আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটা ট্যাবলেট আছে, এটা নিশ্চয়ই যে কোম্পানি তৈরি করছে তার একটা জেনেরিক নাম আছে এবং তার একটা কোম্পানির নাম আছে, সেটা কিন্তু এখানে বলা হয়নি। শুধু এখানে বলা হয়েছে এলিমেন্ট কি দিতে হবে, আমার নিউট্রিশনটা ঠিক রাখার জন্য আমাকে আয়রন এবং ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়াতে হবে। আবার বাচ্চাদেরকে কীভাবে করতে হবে দেখো, বাচ্চাদেরকে বলতেছে 1 ট্যাব অফ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড কন্টেনিং 20 মিলিগ্রাম অফ এলিমেন্টাল আয়রন, যেখানে কি থাকবে 60 মিলিগ্রাম অফ ফেরক সালফেট আর 0.1 মিলিগ্রাম অফ ফলিক অ্যাসিড থাকবে, শুড বি গিভেন ডেইলি, প্রতিদিন খাওয়াতে হবে সেই বাচ্চাকে যদি তার সিভিয়ার অ্যানিমিয়া দেখা দেয়। এবার আসো আয়রন ফর্টিফিকেশনটা কি বলছে। আয়রন ফর্টিফিকেশন উইথ সল্ট বাই অ্যাডিং ফেরিক অর্থোফসফেট অর ফেরাস সালফেট, এখানে অ্যাড করতে হবে উইথ সোডিয়াম বাইসালফেট, এন এতে বোঝায় সোডিয়াম। আয়রন ফর্টিফিকেশন হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস ওভার ইমপ্লিমেন্টেশন, আ সল্ট ইজ এ ইউনিভার্সালি কনজিউমড ডায়েটারি আইটেম। আয়রন ডেফিসিয়েন্সি থেকে ফর্টিফিকেশনটা আসছে, এখানে তার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে ওভার ইমপ্লিমেন্টেশন অফ সল্ট, যখন যাত্রার সাথে যদি আমি সল্ট মিশ্রণ করি, হ্যাঁ, ইজ এ ইউনিভার্সালি কনজিউম ডায়েটারি আইটেম, এটা এটা পুরো বিশ্বে এভাবে ডায়েটারি আইটেমের সাথে এটা সংযুক্ত হয়েছে, আয়রনের সাথে সল্টের একটা কম্বিনেশন। এবার আদার স্ট্র্যাটেজিটা আমরা দেখছি, তোমরা লং টার্ম মেজার এটা অনেকদিন যাবত করতে হবে, যেটা হচ্ছে যে চেঞ্জিং ডায়েটারি হ্যাবিটস, যে ডায়েটারি হ্যাবিটসটাকে চেঞ্জ করতে হবে। কন্ট্রোল অফ প্যারাসাইটস, যে প্যারাসাইটসগুলো যেগুলো হচ্ছে যে তোমার বিভিন্ন, এটা এটা তো আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ, আবার আমাদের ওই লিকুইড জিনিস গ্রহণের কারণে আমাদের এই এই প্যারাসাইটসগুলোর উৎপত্তি হয়। নিউট্রিশনাল এডুকেশন দিতে হবে, পুষ্টি সম্পর্কে জ্ঞান দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের আদার স্ট্র্যাটেজিজের মধ্যে। এবার আসলে আমরা যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই, এটা পেজ নাম্বার 180-তে আছে, এটা হচ্ছে হু আর কমনলি এফেক্টেড বাই নিউট্রিশনাল অ্যানিমিয়াতে কারা এফেক্টেড হয়, হু আর অ্যাট রিস্ক অফ নিউট্রিশনাল অ্যানিমিয়ার ঝুঁকিতে কারা আছে, অথবা ইনুমেরেট বর্ণনা করো দ্য গ্রুপ হু আর অ্যাট রিস্ক অফ নিউট্রিশনাল অ্যানিমিয়া। আমরা দেখি যে রিস্ক অফ নিউট্রিশনাল অ্যানিমিয়ার ঝুঁকিতে কারা রয়েছে। এখানে বলা হচ্ছে দেখো, সাম গ্রুপস অফ পিপুল আর মোর লাইকলি টু বি আয়রন অ্যান্ড ফলেট অ্যাসিড ডেফিসিয়েন্ট দেন আদার্স, কিছু কিছু লোকের শরীরে ফলিক অ্যাসিড এবং আয়রনের অভাব রয়েছে, হ্যাঁ, দে আর অ্যাট রিস্ক অফ অ্যানিমিয়া, এরাই হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়ার ঝুঁকিতে আছে, যাদের শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের তারতম্যটা কম। এবার বলছে যে খুব উচ্চ ঝুঁকিতে কারা আছে, তাদেরকে আমরা একটু দেখি। হাই রিস্ক গ্রুপ কারা, হাই রিস্ক গ্রুপের মধ্যে আছে উইমেন, স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি, যারা যারা হচ্ছে পোয়াতি মহিলা, অর সুন আফটার ডেলিভারি, অথবা বাচ্চা প্রসব করার পরে এরা উচ্চ ঝুঁকিতে থাকে ওই সময়। তারপরে বেবিজ হু আর লো বার্থ ওয়েট, এলবিডব্লিউ, যেটা যে বাচ্চাটা খুব অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে, অর নট ব্রেস্ট ফিড, এবং যে মায়ের দুধ খাচ্ছে না, হ্যাঁ, এরা হচ্ছে উচ্চ ঝুঁকিতে। তারপর ইয়াং চিলড্রেন, স্পেশালি ইফ দে আর ম্যাল নরিশড, যদি ছোট বাচ্চা 1 বা 2 বা 3 বছরের বাচ্চা যারা অপুষ্টিতে ভুগছে। তারপর অ্যাডোলেসেন্ট, যারা ধরো যে 11, 12, 13, 14, 15, 16 বছরের ছেলেমেয়েরা, হু আর গ্রোয়িং ফাস্ট, যারা বাড়ছে, বাট স্পেশালি গার্লস, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো একটু বেশি হয়। বললাম যে মেয়েদের একটা মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে তাদের কিন্তু কিছু কিছু সিমটমটা তৈরি হয়ে যায়,
এবং এই কারণে তারা প্রতি মাসে কিন্তু তাদের ব্লাড লস হয়। তো এরা কিন্তু খুব সহজেই হাই রিস্কের মধ্যে পড়ে। তারপরে ওল্ডার মেন অ্যান্ড উমেন, স্পেশালি ইফ দে আর পোর, যদি গরিব থাকে পরিবারটা এবং বৃদ্ধ বয়সে তাদের কিন্তু পুষ্টিহীনতার এই সমস্যাটা দেখা যায়, নিউট্রিশনাল এনিমিয়ার রিস্কে তারা পড়ে যায়। এবার আসো, রাইট ডাউন দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার কনসিকুয়েন্সটা, অবস্থাটা, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যানিমিয়া। হ্যাঁ, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যানিমিয়া, দেখি আমরা দেখি। এখানে কিন্তু একটা টেবিল করে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে এই তোমার প্রেজেন্টেশন স্লাইডে আমি টেবিল করে দেখাতে পারবো না, এই কারণে আমি টেবিলগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি। এখানে কনসিকুয়েন্সেস অফ অ্যানিমিয়াকে এখানে তোমার স্টেজটা কয়েকটা স্টেজে ভাগ করে দিয়েছে। প্রথমটা হচ্ছে যে সবার জন্য, সব বয়সী মানুষের জন্য। তারপরে দেখিয়েছে তারা যে ইনফ্যান্ট এবং প্রি স্কুল বাচ্চাদের জন্য, স্কুল গোয়ার চিলড্রেন, ছোট বাচ্চা। তারপরে দেখানো হয়েছে গর্ভবতী নারী, হ্যাঁ, দের জন্য। এবং তারপরে দেখানো হচ্ছে সামারিতে কি কনসিকুয়েন্সটা থাকে। তো প্রথমে আমরা দেখবো যে অল ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের মধ্যে যে নিউট্রিশন এনিমিয়াটা কীরকম কনসিকুয়েন্সটা তৈরি করে। হ্যাঁ, দেখো, পোর ইমিউন ফাংশন অ্যান্ড ইনক্রিজড মরবিডিটি ফ্রম ইনফেকশন, ইনফেকশনের কারণে যে মৃত্যু হারটা বাড়ে, তারপরে ইমিউন সিস্টেমটা খুব একটা ভালো কাজ করে না, এটা হচ্ছে সবার জন্য। ফ্যাটিক অ্যান্ড লোয়ার প্যাল, হ্যাঁ, তারপর আছে ফ্যাটিকের জন্য বিভিন্ন ধরনের তোমার অদম্য, তোমার উৎসাহ হারিয়ে ফেলা কাজ করার, হ্যাঁ, তোমার সেই ইয়েটা থাকে না, সে ক্যাপাসিটিটা থাকে না তোমার শরীরের মধ্যে। আর পোর কনসেন্ট্রেশন অ্যান্ড ইম্পেয়ার্ড কগনিটিভ ফাংশন। পোর কনসেন্ট্রেশন তো বোঝো যে তোমরা ধ্যান দিচ্ছ, ইম্পেয়ার্ড কগনিটিভ ফাংশন, এটা হচ্ছে কগনিটিভ ফাংশনটা হচ্ছে আমাদের মেন্টাল এবিলিটি, যেমন আমি কথা বলতে, আমাদের কথা বলার স্বাধীনতা, চিন্তা করার যে ক্ষমতা, তারপরে কোনো কিছু মনে রাখার ক্ষমতা, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোকে বলে কগনিটিভ ফাংশন, টোটালি মেন্টাল অ্যাবিলিটি আমাদের। এটা কি হয়, ইম্পেয়ার থাকে অনেকের, অনেকের পোর কনসেন্ট্রেশন থাকে, তারা ধ্যান দিতে করতে পারে না, তারা কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। হ্যাঁ, পোর কোয়ালিটি অফ লাইফ, পোর কোয়ালিটি অফ লাইফের কারণে হতে পারে। এটা অল ইন্ডিভিজুয়াল গেছে, এটা কনসিকুয়েন্স অফ অ্যানিমিয়া। এই ধরনের অবস্থা থাকলে মানুষ অ্যানিমিয়াতে পড়বে, দিস ইজ কল কনসিকুয়েন্স। কথাটা বুঝেছো? এই ধরনের পরিস্থিতিতে থাকলে সে অ্যানিমিক হবে হবে বা তার অ্যানিমিয়া হবে। এবার আসো ইনফ্যান্ট, প্রি স্কুল অ্যান্ড স্কুল চিলড্রেনের মধ্যে হচ্ছে পোর গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড স্কুল অ্যাচিভমেন্ট। গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড স্কুল অ্যাচিভমেন্টের মধ্যে যেখানে দেখা যায় যে একটা বাচ্চা খুব ডেভেলপমেন্টটা ভালো না, তার স্কুল অ্যাচিভমেন্টটা এটাকে কী করে, এফেক্ট করে। তারপরে ইনক্রিজ রিস্ক অফ ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড ডেথ, শিশু মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে যায়। ইনক্রিজ রিস্ক অফ আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সির কারণেও কি এটা বৃদ্ধি পায়। হ্যাঁ, লো অ্যান্ড ডিপ্লিটেড আয়রন স্টোরস ফর ফিউচার, মানে ভবিষ্যতের জন্য শরীরে কি হয়, সে আয়রনটা কি হয়, কনজিউম থাকে না, এখানে সেটা ডিক্রিজ হয়ে যায়, আয়রনের পরিমাণ শরীরে সেটা আর স্টোর থাকে না। তারপরে প্রেগনেন্সি ইন অ্যাডোলেসেন্স, অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ডেই তুমি যদি ধরো একটা মেয়ে 12-13 বছরে যদি গর্ভবতী হয়ে যায়, সেক্ষেত্রে তার অ্যানিমিয়া হওয়ার কনসিকুয়েন্সটা খুব বেশি থাকে। প্রেগনেন্ট ওমেন অ্যান্ড দেয়ার ফেটাস, এর পরেরটা আসতেছি আমরা, প্রেগনেন্ট ওমেন অ্যান্ড দেয়ার ফেটাস। ফেটাস তো বোঝো বাচ্চাকে বলে, যে জন্মের পর থেকে যে বাচ্চাটা সেটা শিশু ফেটাস থাকে। ইনক্রিজ রিস্ক অফ কমপ্লিকেশনস ডিউরিং ডেলিভারি, অর্থাৎ বাচ্চা হওয়ার সময় অনেক সময় কমপ্লিকেশন দেখা যায়, ইনক্লুডিং প্রোলংড লেবার, অনেক সময় অনেকক্ষণ ধরে প্রসব বেদনা হচ্ছে, প্রি টার্ম ডেলিভারি, অনেক সময় প্রি ম্যাচিউর যে বাচ্চা হয়ে যায় তখনও কিন্তু দেখা যায় যে অনেক সময় হ্যামারেজ হয়, তখন এই অ্যানিমিক হওয়ার সম্ভাবনাও থাকে। আবার ওই ডিউরিং দ্য ডেলিভারির সময় কিন্তু যে কমপ্লিকেশনের কারণেও শরীরটা অ্যানিমিক হয়ে যেতে পারে। তারপর এলবিডব্লিউ, লো বার্থ ওয়েট অ্যান্ড ম্যাটার্নাল অ্যান্ড নিউনাটাল ডেথ, লো বার্থ ওয়েট এবং মাতৃ এবং শিশু, মা ও শিশুর যে মৃত্যুর আশঙ্কাটা বেশি থাকে। ইনফ্যান্টস অ্যান্ড মাদার্স উইথ আইডিএ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আইডিএ কথাটার মানে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর মোর লাইকলি টু হ্যাভ লো আয়রন স্টোর। এই যে বলছে বাচ্চা এবং মা, প্রসূতি মা এবং তার বাচ্চার কি থাকে, মোর লাইকলি টু হ্যাভ লো আয়রন স্টোর থাকে তার শরীরে, অ্যান্ড বিকাম অ্যানিমিক হয়ে যায় ইন ইনফেন্সি অ্যান্ড চাইল্ডহুড। এই বাচ্চাটা শৈশবে মায়ের সাথে সাথে কি হয়, তার যেহেতু শরীরের মধ্যে আয়রনের পরিমাণ কম, সেক্ষেত্রে কি হয়, সে অ্যানিমিক হয়ে যায়। ইন সামারি কনসিকুয়েন্সেস অফ অ্যানিমিয়া, ইন সামারিতে বলছে যে এই যে এটার প্রভাবটা কি হয়, দেখো, রিডিউসড ওয়ার্কিং ক্যাপাসিটি, কাজ করার ক্ষমতা তোমার নষ্ট হয়ে যায়, উৎসাহ পায় না যে কাজ করার, কারণ শরীরে তো রক্ত নাই। হ্যাঁ,
ইনক্রিজ টায়ার্ডনেসটা বেড়ে যায়, রিডিউস লার্নিং ক্যাপাসিটি, ও শেখার আগ্রহ, পড়তে ইচ্ছা করে না বা কোনো কিছু শেখার আগ্রহটা কমে যায়। ইম্পেয়ার্ড ইমিউনিটি, তোমার ইমিউন সিস্টেমটা বাধাপ্রাপ্ত হয়, ইম্পেয়ার্ড হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিকমতো কাজ করে না। মেন্টালি ডিপ্রেসড, সে সে কী হয়, এটার কনসিকুয়েন্সে অ্যানিমিয়ার প্রভাবে কী হয়, সে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, মানসিকভাবে ডিপ্রেশনে ভোগে। রিডিউসড আর্নিং ক্যাপাসিটি, এবং এই সমস্ত কারণে কী হয়, তার আয়টা কমে যায়, আর্নিং ক্যাপাসিটিটা তার কমে যায়। আচ্ছা, এবার আমরা যে নিউট্রিশনাল অ্যানিমিয়ার যে তিনটা পড়েছিলাম, তিন ধরনের নিউট্রিশনাল অ্যানিমিয়া আছে। তার প্রথমটা ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ আয়রনের অভাবে, শরীরে আয়রনের অভাবে যে অ্যানিমিয়াটা হয় সেটাকে বলা হয় আইডিএ বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কি বলছে দেখো, iron deficiency anemia develops when body stores of iron drop too low to support normal red blood cell। তার মানে এর আগে আমরা আয়রনের কিন্তু আমরা ইয়েটা পড়েছি, তোমরা জানো যে আয়রনের নিউট্রিশন পড়তে গিয়ে আমাদের শরীরে আয়রনের প্রয়োজনীয়তা এবং আমাদের শরীরে আয়রন কি কি কাজ করে এটা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে রেড ব্লাড সেলকে কি করে উৎপাদনে কিন্তু আয়রনের বিশাল ভূমিকা রয়েছে। যদি আমাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তাহলে কি রেড ব্লাড সেল উৎপন্ন হবে? না, হবে না যথেষ্ট পরিমাণে। ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি আয়রন, ইম্পেয়ার্ড আয়রন অ্যাবজর্পশন, ব্লিডিং অর লস অফ বডি আয়রন ইন দ্য ইউরিন মে বি দ্য কজ। কারণটা কি দেখো, তোমার অপর্যাপ্ত ডায়েটারি আয়রন, ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি, আমরা খাচ্ছি না, আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারের মধ্যে আয়রনের পরিমাণ নাই, এই খাবার মাধ্যমে আমরা আয়রন পাচ্ছি না। ইম্পেয়ার্ড আয়রন অ্যাবজর্পশন, আয়রনের অ্যাবজর্পশনে বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা ব্লিডিংয়ের কারণে, অথবা লস অফ বডি আয়রন ইন দ্য ইউরিন, অথবা আমাদের প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের আয়রনটা বের হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তোমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার প্রধান কারণ। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ কজড বাই ল্যাক অফ আয়রন অফেন বিকজ অফ ব্লাড লস অর প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময়ে অথবা ব্লাড লসের সময়ে সেটা কি হচ্ছে, তোমার আর ব্লাড লস হয়। হ্যাঁ, আয়রনের অভাবে, আয়রনটা ব্লাডটাকে ধরে রাখবে কিন্তু শরীরে আয়রনের অভাবে ব্লাড লস হয়। ইটস ট্রিটেড উইথ আয়রন ট্যাবলেটস প্রেসক্রাইব বাই এ জিপি। জিপি কথাটা মানে জেনারেল ফিজিশিয়ান। তখন এটাকে কিভাবে করতে হয়, এই আয়রনটাকে শরীরের ঘাটতিটা পূরণ করার জন্য একজন ডাক্তার, একজন জিপি কি করে, সে আয়রন ট্যাবলেটকে প্রেসক্রাইব করেন বাই ইটিং অর আয়রন রিচ ফুডস। ট্যাবলেট খাবে অথবা আয়রন সমৃদ্ধ ফলমূল খাবে, খাবার খাবে। এবার এতক্ষণ আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা দেখলাম। এখন আমরা দেখব যে কি কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হচ্ছে। হোয়াট আর দ্য কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর রাইট ডাউন দ্য কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে আমরা একটু বই থেকে বলে নিই আগে, তাহলে সুবিধা হবে। এখানে কজগুলো দেখানো হয়েছে তোমার একটা, দুইটা, তিনটা এখানে এবিসি দিয়ে তিনটা কারণ দেখানো হয়েছে। প্রথমটা বলছে ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড, মানে শারীরিক চাহিদার কারণে হতে পারে। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্লাড লস, মানে শরীরে যদি কোনো রোগ হয়, রোগের কারণে যদি শরীর থেকে রক্ত বের হয়ে যায়, এই কারণে হতে পারে। আরেকটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক, এবং 3 নাম্বারটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে। প্রথমে আমরা যাই যে ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড, অর্থাৎ শারীরিক চাহিদা কারণে অ্যানিমিয়া হতে পারে। দেখি নাম্বারটা, চিলড্রেন ডিউরিং পিরিয়ড অফ গ্রোথ, যখন যে সকল 3 বছর, 4 বছর, 5 বছর থেকে 8-9 বছর পর্যন্ত বাচ্চাদের যে একটা তোমার ফিজিওলজিক্যাল গ্রোথের যে একটা রেপিডনেস থাকে, তখন কিন্তু প্রচুর তোমার দরকার হয়। হ্যাঁ, দেখো আয়রনের দরকার হয় তখন, যদি এটা পূর্ণ না হয় সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা দেয়। ওমেন ডিউরিং রিপ্রোডাক্টিভ এজ, রিপ্রোডাক্টিভ এজ তো ধরো 12-13 বছর বয়স থেকে কিন্তু মেয়েদের রিপ্রোডাক্টিভ এজটা শুরু হয়ে যায়, যদিও সে সময়টা নট সুটেড বা ফিট ফর হ্যাভিং বেবি। তখন রিপ্রোডাক্টিভ এজটা তো 18 বছরের পর থেকে মেয়েরা বাচ্চা নিলে তাহলে সেটা কি হয়, ভালো হয়। এই যে রিপ্রোডাক্টিভ এজের সময় কিন্তু তারা হচ্ছে যে যেটা যে মেনোপোজের একটা তোমার তাদের একটা পিরিয়ড, মানে পিরিয়ড সাইকেলে তারা পড়ে যায়, এই কারণে তাদের সমস্যা হতে পারে। মেনস্ট্রুয়েশন, যেটা একটু আগে বললাম যে 15 থেকে 30 mg এফি। এফি হচ্ছে তোমার আয়রনের তোমার সাংকেতিক নাম, সাইন্টিফিক নেম এফি।
এটা হচ্ছে কি মিলিগ্রাম আয়রন লস হয় মেনস্ট্রুয়েশনের সময়। প্রেগনেন্সির সময় কি হয় 500 থেকে 600 মিলিগ্রাম লস হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো পার্টুরিশন। পার্টুরিশন হচ্ছে যে প্রসব, বাচ্চা প্রসব করার সময় কিন্তু অনেক সময় কি হয় শরীর থেকে রক্ত বের হয়ে যায় প্রসবের সময়। হ্যাঁ, তারপর ল্যাকটেশন, ল্যাকটেশনের সময় কিন্তু কি হয় তোমার এই আয়রন লস এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিতে পারে। ল্যাকটেশন কথার মানে তো জানো, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। হ্যাঁ, এর কারণে যদি সে ল্যাকটেট করতে থাকে বাচ্চাকে, কিন্তু সে নিজে যদি পুষ্টিকর আয়রন সমৃদ্ধ খাবার না খায়, তো আলটিমেটলি কিন্তু সে অ্যানিমিক হয়ে যাবে, অ্যানিমিয়া হয়ে যাবে। এবার আসো বি নাম্বার, প্যাথোলজিক্যাল ব্লাড লস। রোগের কারণে, শরীরের রোগের কারণে যে শরীর থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে এটাকে বলে। নাম্বার ওয়ান হচ্ছে ইনজুরি, যে কোনো কারণে ইনজুরি, অ্যাক্সিডেন্ট হলো, ব্লাড লস হয়ে গেল। হুকওয়ার্ম ইনফেস্টেশন, হুকওয়ার্ম যদি হয় স্টোমাকের মধ্যে, তখন কি হয় এই এখানে ব্লাড লস হতে পারে। ব্লিডিং পাইলস, ব্লিডিং পাইলসটা তো জানো যে পায়খানা থেকে ব্লিডিং হওয়া, যে অ্যানাল ক্যানাল থেকে যে ব্লিডিংটা হয় তোমার, এটা একটা পাইলস একটা রোগকে বলা হয়। সে ব্লিডিংটা হয়, এটা এক ধরনের রোগ, একটা অবস্থা। সেটা কি হয়, এক ধরনের তোমার টিয়ার তৈরি হয় তোমার লাইনিং এর মধ্যে, অ্যানাল লাইনিং এর মধ্যে এক ধরনের টিয়ার হয়, এটা হচ্ছে ব্লিডিং পাইলস। পেপটিক আলসারের কারণে তোমার ব্লিডিং হয়। ক্রনিক অ্যাসপিরিন ইনজেকশন, খুব বেশি অ্যাসপিরিন খাওয়া মাথা ব্যথার কারণে, খুব বেশি অ্যাসপিরিন নেওয়ার কারণে কিন্তু তোমার প্যাথোলজিক্যাল সমস্যা হতে পারে, যেটার কারণে শরীর অ্যানিমিক হয়ে যেতে পারে। হ্যামারয়েডস, হ্যামারয়েডস তো বিভিন্নভাবে হয়, তোমার রক্ত পড়া, যেটা বারবার একটা কথা হচ্ছে যে হেমারয়েডস বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে মনে হচ্ছে যে তোমার মেনোপজ। তারপর হচ্ছে এসোফেজিয়াল ভেরিসেস। এসোফেজিয়াল ভেরিসেস হচ্ছে এসোফেগাস, যে আমাদের যে গলা, এসোফেগাস থেকে একটা ভেইন এটা এনলার্জ হয়ে যায়। এই এসোফেজিয়াল ভেরিসেসটা হচ্ছে যে এই আমাদের স্টমাকের সাথে বা লিভারের সাথে একটা কানেকশন আছে তোমার বিভিন্ন ভেইন থেকে, এখান থেকে রক্ত যাওয়া আসা করে। অনেক সময় কোনো কারণে ব্লকেজ হয়ে যাওয়ার কারণে এই তোমার এসোফেজিয়াল ভেইনটা অনেক সময় ইনলার্জ হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় এসোফেজিয়াল ভেরিসেস। তারপরে হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়া হচ্ছে রোগ, যে রোগটা হচ্ছে যে আমাদের যে যে নাভিটা আছে না, এই নাভির যে ঠিক এখানে আমাদের লাংস এবং স্টোমাকের মাঝখানে কিন্তু একটা ডায়াফ্রাম আছে, যেটাকে আমরা বলি ফ্ল্যাট মাসল। এটা কিন্তু আমাদের লাংস এবং স্টোমাককে কিন্তু আলাদা করে রাখছে। ডায়াফ্রামের কারণে কিন্তু আমরা যে যে শ্বাস নেই, আমরা অনেক সময় ইয়ে করি। তো এই হায়াটাস হার্নিয়াটা হচ্ছে যে আমাদের যে আপার স্টোমাকটা অনেক সময় কি করে, যে এই যে আমাদের ডায়াফ্রামকে ধাক্কা দেয়, উপরের দিকে ঠেলে দেয়। সে আবার এই উপর এটা আবার কি করে, এই এই যে তোমার আমাদের যেহেতু স্টোমাক ডায়াফ্রামকে উপরের দিকে ঠেলে দিচ্ছে, সে এটাকে গিয়ে চাপ দেয় উপরের দিকে। সে আমাদের তোমার স্টোমাকের কি বলে এটাকে, লাংসকে, সে ডায়াফ্রামটা লাংসকে উপর দিকে চাপ দেয়। যে এই যে কন্ডিশন, এই কারণে কি হতে পারে, এই কারণে ডায়রিয়া হতে পারে, এ কারণে তোমার ডায়রিয়া হতে পারে, তারপরে ব্লোটিং হতে পারে, পেটটা ফুলে যেতে পারে, প্লেট ব্লোটেড হয়ে যেতে পারে। হ্যাঁ, এই অবস্থাটাকে বলা হয় হায়াটাস হার্নিয়া। আচ্ছা, কার্সিনোম অফ স্টোমাক কলন, কলন ক্যান্সার এবং স্টোমাক ক্যান্সারকে বলা হয় কার্সিনোম অফ স্টোমাক কলন। তারপর আলসারেটিভ কলাইটিস, এই যে কলাইটিসের মধ্যে আলসার হয়ে যাওয়া। হ্যাঁ, তারপরে সার্জিক্যাল অপারেশন, এই সার্জিক্যাল অপারেশনের কারণে কিন্তু ব্লাড লস হতে পারে। ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক। এবার সি নাম্বারটা আসো, মানে অপর্যাপ্ত আয়রন খাচ্ছি না আমরা আমাদের খাবার থেকে, যেটা হচ্ছে ডেফিসিয়েন্ট ডায়েট। এটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। ডেফিসিয়েন্ট ডায়েট তো বুঝছো যে ডায়েটের মধ্যে ডেফিসিয়েন্ট আছে, অভাব আছে। গ্যাস্ট্রোএক্টেক্টমি ওর গ্যাস্ট্রো ইন্টেরেক্টমি, এটা হচ্ছে তোমার ওই যে সার্জিক্যাল ইন্টেরেক্টমি করা, তোমার বিভিন্ন ধরনের সার্জারি হয়েছে গ্যাস্ট্রো থেকে, মানে তোমার গ্যাস্ট্রিক আলসার বা এরকম কিছু একটা কেটে ফেলে দেওয়া হয়েছে, এই কারণে হতে পারে। তারপরে ট্রপিক্যাল স্পার, এটা হচ্ছে যে ট্রপিক্যাল স্পার্কটা হচ্ছে যে স্মল স্ট্যান্টাইনের মধ্যে যখন এই মেল অবজর্পশন অফ ফুড, অর্থাৎ আমাদের খাবারটা ওখানে অ্যাবজর্ব হয় না, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনে গিয়া, তখন এটা এটা কি অবস্থার সৃষ্টি হয়, এটাকে বলে ট্রপিক্যাল স্পার্ক। তারপরে সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজটা হচ্ছে তোমার যে এটা আচ্ছা, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না সিলিয়াক ডিজিজটা, আমি পরে বলবো, আমি মনে পড়লে আমি সিলিয়াক ডিজিজটা বলবো, এই মুহূর্তে আমার মনে পড়ছে না।
it's a condition celiac diseaseটা ওকে। ও আচ্ছা আচ্ছা, সিলিয়াক ডিজিজটা মনে পড়েছে, সেটা ছবি দেখে মনে পড়েছে যে আমরা অনেক সময় এই যে গ্লুটেন জাতীয় মানে ওই ময়দা ময়দা জাতীয় খাবার, এই যে যেমন দেখতে পাচ্ছ, যেমন মিষ্টি, আঠা জাতীয় খাবার, এটা খাওয়ার পরে কি হয়, আমাদের শরীরে যে নিজস্ব ইমিউন সিস্টেম, সে আমাদের শরীরের টিস্যুকে অ্যাটাক করে বসে। আমাদের এই শরীরে ইমিউন সিস্টেম কি করে, আমাদের শরীরের টিস্যুগুলোকে অ্যাটাক করে বসে এই গ্লুটেন আঠা জাতীয় ময়দার তৈরি আঠা জাতীয় খাবার খাওয়ার কারণে। তখন এই অ্যাবজর্পশনের মধ্যে, আমাদের এই অ্যাবজর্পশনের মধ্যে কি হয়, তোমার এক ধরনের ডিসঅর্ডারের সৃষ্টি হয়, এটাকে বলা হয় সিলিয়াক ডিজিজ। হ্যাঁ, এই গ্লুটেন খাবার খাওয়ার কারণে এই যে আমাদের আমাদের অ্যাবজর্পশন ওয়েল অ্যাবজর্ব হয়ে যায়, আমাদের সেটা অ্যাবজর্ব হয় না খাবারগুলো ঠিক মতো। হ্যাঁ, এই এই অবস্থাটাকে বলা হয় সিলিয়াক, এবং এটার কারণে আমাদের এই যে ব্লোটেড হয়ে যায় আমাদের ইয়েটা। একটু আগে ব্লোটেডটা কোন কোন এটাতে বললাম, সার্জিক্যাল কলাইটিস, আচ্ছা হ্যাঁ, এই এই কারণে যে গ্লুটেন, গ্লুটেন কথাটার মানে হচ্ছে যে ময়দা দিয়ে তৈরি খাবারগুলো, আঠা জাতীয় আঠালো খাবার, এগুলো খাবারের কারণে আমাদের পাকস্থলীতে সেই খাবারগুলো হজম হয় না, পেটটা ফুলে যায়, ডায়রিয়ার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় সিলিয়াক ডিজিজ। ঠিক আছে, তাহলে এই কয়টাই ছিল আমাদের তোমার হচ্ছে কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার এই কয়টাই কারণ। এবার আমরা চলে যাব, হ্যাঁ আমরা একটু দেখি যে গ্লুটেন খাওয়ার কারণে আমরা যে এই যে এই জাতীয় খাবার আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এই জাতীয় খাবারের কারণে আমাদের সিলিয়াক ডিজিজটা হয়। এইগুলো খাবার আমাদের কি করতে হবে, আমাদের এড়িয়ে যেতে হবে। ওকে আসো, এবার আসো ক্লিনিক্যাল ফিচার। একটু আগে বললাম যে এটা ক্লিনিক্যাল ফিচার কি হচ্ছে, অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার বা ম্যানেজমেন্টটা কি হতে পারে সেটা আমরা দেখব। মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আসো আমরা উত্তরটা যাই। ক্লিনিক্যাল ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এখানে ক্লিনিক্যাল ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার এখানে দুটো জিনিসকে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে জেনারেল ফিচার অফ অ্যানিমিয়া আর একটা হচ্ছে ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো জেনারেল ফিচার অফ অ্যানিমিয়াকে দুইটা ভাগ করেছে, একটা হচ্ছে নন স্পেসিফিক সিমটম আর একটা হচ্ছে নন স্পেসিফিক সাইন, যেটা এর আগে আলোচনা হয়ে গেছে সোজা কথা। এর আগেও আমরা এই বিষয়টা ক্লিনিক্যাল ফিচার নিয়ে আলোচনা করেছি, সাইন অ্যান্ড সিমটমে। সাইন অ্যান্ড সিমটম অফ অ্যানিমিয়ার এই যে তোমার টেবিল আকারে যেটা তোমাদের বইতে আছে, সেম জিনিসটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মধ্যে। তোমরা দেখো এ নাম্বারে বলা হচ্ছে জেনারেল ফিচার, সাধারণ যে ফিচারগুলো দেখা যায় তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে নন স্পেসিফিক সিমটম আর একটা হচ্ছে নন স্পেসিফিক সাইন। সাইনটা হচ্ছে তোমার ক্রিয়া আর সিমটমটা হচ্ছে শুধু তোমার দেখা যাবে, এটা কোনো ক্রিয়া দেখা যাবে না। তো সিমটমটা দিচ্ছে টায়ার্ডনেস, ব্রেথলেসনেস, অ্যাঙ্কেল সুয়েলিং, তোমার টায়ার্ড লাগবে, শ্বাসকষ্ট হবে, তোমার গোড়ালি ফুলে যাবে, এটা হচ্ছে নন স্পেসিফিক সিমটম। আর নন স্পেসিফিক সাইনের মধ্যে মিউকাস মেমব্রেন প্যালোর। মিউকাস মেমব্রেনটা আমি একটু বলে নিই, যেটা আমাদের মিউকাসা, যে মিউকাসা থাকে যে আমাদের শরীরে যে স্কিনটা আছে, হ্যাঁ এই স্কিনটার মধ্যে কিন্তু যথেষ্ট এই যে স্কিনের মেমব্রেনের মধ্যে এক ধরনের মিউকাসা থাকে, মিউকাস মেমব্রেন প্যালোর। এই যে প্যাল হচ্ছে পেল বর্ণ ধারণ করে। ট্যাকিপনিয়া, এই যে ট্যাকিপনিয়া হচ্ছে তোমার শ্বাসকষ্টটা, ট্যাকিপনিয়াটা এটা বেড়ে যাওয়া, এটা 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 হয়ে যায়, এটা তোমার বেড়ে যায়। হ্যাঁ, অ্যাপনিয়া, অ্যাপনিয়া থেকে হচ্ছে ট্যাকিপনিয়া। রেজড জেভিপি, জগুলার ভেইন প্রেশার, এই যে আমাদের গলার দুই দিকে এখানে কিছু ভেইন আছে, এই ভেইনগুলোর সাথে আমাদের হার্টের অনেক সংযোগ আছে, এটার অনেকগুলো এখানে কয়েকটা লাইন আছে যে সংযোগ করে, 6টা বা 7টা এখানে আছে। তো এখানে এখানে তোমার অনেকগুলো আছে। জেভিপি হচ্ছে জগুলার ভেইন প্রেশার, এটা রেস্ট করে, এই ভেইন প্রেশারটা বেড়ে যায়। হ্যাঁ, ফ্লো মারমার, এই ফ্লো মারমারটা আমরা একটু আগেও পড়েছি, যেটা কি হয়, অ্যানিমিক হইলে তোমার হার্ট বিটটা অনেক বেশি বেড়ে যায়, হার্ট কিন্তু অনেক বেশি পাম্প করার চেষ্টা করে, এই কারণে তোমার জেভিপিটাও একটু রেস্ট হয়ে যায়। তবে অ্যাঙ্কেল এডিম, এডিম হতে পারে, পানি চলে আসতে পারে গোড়ালিতে। তবে পোস্টুরাল হাইপোটেনশন, এই কথাটা একটু আমি বলে নিই। পোস্টুরাল হচ্ছে পোশ্চার, অর্থাৎ
আমরা বলি না যে অনেক সময় দেখবো যে ডাক্তাররা বলেন যে হঠাৎ করে ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়াতে নাই, তারপরে বসা অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়াতে নাই, বিশেষ করে বৃদ্ধদের বলা হয় এটা, মানে যাদের বয়স 50-60 পার হয়ে গেছে তাদেরকে বলা হয় যে আপনারা হঠাৎ করে দাঁড়াবেন না, আস্তে আস্তে দাঁড়ান, আস্তে আস্তে বসেন, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে দাঁড়াতে নাই, বসা অবস্থা থেকে দাঁড়াতে নাই। এই যে হঠাৎ করে যে একটা ভার্টিক্যাল কন্ডিশনে চলে যাওয়া, তখন হঠাৎ করে কি হয়, ব্লাড প্রেশারটা ফাট করে নেমে যায়। অনেক সময় দেখো না যে মানুষ বাথরুমে যায়, বাথরুমে গিয়ে কি হয়, বাথরুমে গিয়ে পড়ে পড়ে অনেক সময় অনেক মানুষ কিন্তু মরে যায়, আল্লাহ না করুক। অনেক সময় দেখো মাত্র বাথরুমে যায়, বাথরুমে গিয়ে কিন্তু বাথরুমে কিন্তু পড়ে কি হয়েছে, বাথরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, বাথরুমে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই যে এটা অনেক সময় পোস্টুরাল হাইপোটেনশনের কারণে হয়, যে এটা সাধারণত বৃদ্ধদের হয়, মানে ও বেশি বয়স্ক লোকরা আছে তাদের কি হয়, বসা থেকে হঠাৎ দাঁড়ানো অবস্থায় ব্লাড প্রেশারটা ফ্লো করে, ড্রপ করে, প্রেশারটা ড্রপ করে, তখন মাথা ঘুরিয়ে মানুষ পড়ে যায়। তো এই অবস্থাটাকে বলা হয় পস্চুরাল হাইপোটেনশন। তারপরে টাকিকার্ডিয়া, ও যে তোমার যে বেশি টাকি মানে দ্রুত হার্টবিট যাওয়া, রক্ত পাম্প করা, হার্টবিট বেশি বেড়ে যাওয়া, এটাকে বলা হয় টাকিকার্ডিয়া। টাকিকার্ডিয়া হচ্ছে হার্টের সাথে সম্পর্কিত, আর টাকি নিয়ে হচ্ছে লাংসের সাথে সম্পর্কিত। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো বি নাম্বার, ফিচার্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে শুধু নাম বলছে, ফিচার্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার নামগুলো হচ্ছে গ্লোসাইটিস। গ্লোসাইটিস হচ্ছে কি, ইনফ্লামেশন অফ দ্য টাং, যে আমাদের যে টাঙের এক ধরনের ইনফ্লামেশন। অনেক সময় দেখবো যে অনেকে জিবলা বের করলে কেমন জানি একটা ডিসকালার হয়ে যায়, একটা অংশ জিবার একটা অংশ ডিসকালার হয়ে গেছে, জিবার ভিতরে যে পুরো লেয়ারটা আছে ওটা পুরাটা কিরকম, একটু হালকা লাল রঙের থাকে, তাই না? আমাদের একটা হালকা লাল রঙের থাকে না জিবার লেয়ার, কিন্তু দেখা যায় অনেক সময় ওটা ডিসকালার হয়ে গেছে একটা অংশ, এটাকে বলা হয় গ্লোসাইটিস। এটা ইনফ্লামেশনের কারণে এটা হয়। তারপর হচ্ছে ডিসফেজিয়া। ডিসফেজিয়াটা হচ্ছে তোমার ডিফিকাল্টি সোয়ালিং, খাওয়ার সময় তোমার সমস্যা হচ্ছে খেতে, এগুলো হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার ফিচার, ডিসফেজিয়া হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কাইলোনিসিয়াস। কাইলোনিসিয়াসটা হচ্ছে তোমার তোমার হচ্ছে এই যে নেইলগুলো আছে না, এগুলো পাতলা হয়ে যায়, এই যে নেইল থেকে দেখলেও ওই যে নেইলের অগ্রভাগটা, এগুলো কি হয়, একেবারে ঠিক হয়ে যায়, পাতলা হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। এই যে এগুলো দেখে কিন্তু বোঝা যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার আসলে আমরা দেখব ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার চিকিৎসা কি? আসো, ট্যাবলেট ফেরাস সালফেট 200 মিলিগ্রাম 3 বেলা, দিনে 3 বার, ফর 3 to 6 মান্থ, 3 থেকে 6 মাস খেতে হবে ফেরস সালফেট ট্যাবলেটটা। আফটার দ্য হেমোগ্লোবিন বিকাম নর্মাল, 3 থেকে 6 মাস খেলেই তোমার হেমোগ্লোবিনের অবস্থা নর্মালে চলে আসবে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ই পেশেন্ট ইনটলারেবল টু ফেরাস সালফেট, যদি ফেরাস সালফেট যদি ইনটলারেবল থাকে, যদি খেতে না পারে, বা এটা যদি অ্যালার্জি হয় বা অন্য কোনো ধরনের সমস্যা দেখা যায়, তখন কি করতে হবে, ফেরাস গ্লুকোনেট 300 মিলিগ্রাম 12 আওয়ারলি, 12 ঘন্টা পর পর ফেরাস গ্লুকোনেট খাওয়াতে হবে ফেরাস সালফেটের পরিবর্তে। আচ্ছা, এরপরে দেখো প্রি প্যারেন্টেরাল আয়রন থেরাপি ইন সিভিয়ার অ্যানিমিয়া, স্পেশালি ইন লেট প্রেগনেন্সি। প্রেগনেন্সির পরে যে থেরাপি দেওয়া যেতে পারে, ইন মেল অ্যাবজর্পশন হেমোসিডেরন ইউরিয়া আনএবল টু টেক বাই মাউথ, তখন তাদেরকে অন্যভাবে অ্যাডমিনিস্টার করতে হবে, আয়রন থেরাপি দিতে হবে। বিশেষ করে এটা লেট প্রেগনেন্সি, যাদের লেট প্রেগনেন্সিতে আছে এ ধরনের নারীদের ক্ষেত্রে এই ব্যবস্থা অবলম্বন করতে হবে। এই ব্যবস্থা অবলম্বন করতে গেলে আমরা দেখব দুইটা, একটা হচ্ছে আয়রন সরবিটল 1.5 মিলিগ্রাম পার কেজিতে সিঙ্গেল ডোজ দিতে হবে ডেইলি, ইন্ট্রামাস্কুলার ইনজেকশন, আইভি ইনজেকশন। হ্যাঁ, নেভার আইভি বলছে, ইন্ট্রামাস্কুলার ইন্টারমাস্কুলার ইন্ট্রামাস্কুলার ইনজেকশন বলছে। আর একটা হচ্ছে আয়রন ডেক্সট্রেইন, এটা হচ্ছে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন মে অকিউর হতে পারে, এ ধরনের অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হতে পারে, আইভি অথবা আইএম, লোকাল ইরিটেশন হতে পারে আইএম দিলে, ব্র্যাকেটে লেখা আছে, এটা হচ্ছে আয়রন ডেক্সট্রেইন ইনজেকশন দেওয়া যেতে পারে। অর্থাৎ হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করা যেতে পারে, সেটা হচ্ছে আইডিএ উইথ এনজিনা হেভি অফ এভিডেন্স অফ সেরেব্রাল হাইপোক্সিয়া। রক্ত স্বল্পতা হচ্ছে সাপোর্টিভ আরেক যদি হয়, ইফ ইনফেকশন থাকে তাহলে তাকে কি করতে হবে, তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ব্লাড ট্রান্সফিউশন তো বুঝলা।
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার উইথ অ্যাঞ্জিনা যদি থাকে ব্লাড ট্রান্সফিউশন, তখন কি করতে হবে? এভিডেন্স অফ সেরেব্রাল হাইপোক্সিয়া যদি থাকে, সেরেব্রাল হাইপোক্সিয়া বুঝতে পেরেছো? ব্রেনের মধ্যে তোমার অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এটা বিভিন্ন কারণ হতে পারে। আমি যদি কারো গলা চেপে ধরি, কাউকে যদি গলা চেপে ধরি, তখন কি হবে? এই গলার থেকে সমস্ত এখান থেকে অক্সিজেনটা উপরের দিকে যাবে না। আবার যদি কোনো ডুবন্ত একটা মানুষ ডুবছে, ড্রনিং ম্যান, সে কিন্তু তার মধ্যে কিন্তু এই সেরেব্রাল হাইপোক্সিয়াটা দেখা দিতে পারে। হ্যাঁ, আর যদি বলছি যে ইনফেকশন যদি হয়, তখন তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই ছিল তোমার ট্রিটমেন্ট। এগুলো মুখস্থ করতে হবে, নোবে মুখস্থ করে ফেলতে হবে। যদি আসে ট্রিটমেন্ট, তখন দিতে হবে। তবে ট্রিটমেন্টের চেয়ে সাইন অ্যান্ড সিমটম, ক্লিনিক্যাল ফিচার, এগুলো তোমরা একটু বেশি করে পড়বা। আর ট্রিটমেন্ট দিবে না এমন কোনো কথা নাই, ট্রিটমেন্ট দিয়েও দিতে পারে। আচ্ছা, এরপর আসো ক্লিনিক্যাল ফিচার অফ স্কারভি। আমরা শেষ করলাম অ্যানিমিয়া। আমরা অ্যানিমিয়া শেষ করলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 2-4 মিনিট বাকি আছে। আমরা অ্যানিমিয়া শেষ করলাম। এখন আমাদের রয়েছে স্কারভি আর ডিহাইড্রেশন। আমার মনে হয়েছে আমরা 20 মিনিটে শেষ করতে পারবো, আশা করছি। তো আসো আমরা স্কারভি এবং ডিহাইড্রেশনে যাই। রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার অফ স্কারভি। এখান থেকে দেখো, মোস্ট ফ্রিকুয়েন্ট সিমটম যেগুলো প্রায় দেখা যায়, জেরাইল ইরিটেবিলিটি, যেটা জানো, টেন্ডারনেস অফ দ্য লিমস, স্পেশালি অফ দ্য লেগসের মধ্যে টেন্ডারনেস হবে, সুডো প্যারালাইসিস ইউজুয়ালি ইনভলভিং ইন লোয়ার এক্সট্রিমিটিস, পা থেকে নিচে, কোমর থেকে পা নিচে পর্যন্ত ব্যথার কারণে, যেগুলো বৃদ্ধ বয়সে যেগুলো সিডো প্যারালাইসিস, অর্থাৎ প্যারালাইসিস কিন্তু ব্রেন থেকে হচ্ছে না, এটা হচ্ছে তোমার বিভিন্ন ব্যথার কারণে, বিভিন্ন জয়েন্টে ব্যথা বা এটার কারণে হাত পাটা নাড়াচাড়া, সেই স্বাভাবিক মুভমেন্টটা হচ্ছে না, মানে খুব কষ্ট করে হাত পা, যেটা এটা লোয়ার এক্সট্রিমিটিসের কথা বলা হচ্ছে, কোমর থেকে পা পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ওই ওঠা বসা করা বা নামাজ পড়ার সময় এটা হতে পারে, এটা হচ্ছে সিডো প্যারালাইসিস। আসলে প্যারালাইজ না, কিন্তু ব্যথার কারণে তোমার লিম্বসগুলো, জয়েন্টগুলো কাজ করছে না স্বাভাবিকভাবে, এটাকে বলে সিডো প্যারালাইসিস। ইনভলভমেন্ট অফ কস্টোকন্ড্রাল জাংশন, কস্টো মানে হচ্ছে রিপ, কন্ড্রাল জাংশন চেঞ্জেস সাচ এস বিডিং অফ রিপস। আমাদের যে খাঁচাটা আছে, এই খাঁচাটা কি হয়, এটা তোমার চেঞ্জ হয়ে যায়, এটার বিডিংটা ঠিক থাকে না, এটা চেঞ্জ হতে থাকে। এই যে খাঁচাটা, আমাদের রিপসটা বলছে, আমরা রিপস কেজ বলছি, কেজ, এই যে কষ্ট, যে রিপস, হ্যাঁ। হ্যামারেজ অ্যারাউন্ড ইরাপ্টিং টিথ, ইরাপ্টিং টিথ যখন দাঁত উঠতে ছিল বাচ্চাদের, তখন কি হয়, তখন রক্ত পড়ে, তখন এই অবস্থাটাকে বলা হয় স্কারভি হয়। আবার অ্যানিমিয়া হলেও তোমার স্কারভি হয়, ঠিক আছে, স্কারভির অবস্থা হয়। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে স্কারভির এগুলো, অ্যানিমিয়া হচ্ছে স্কারভির ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা, পসিবল সিমটমটা আমরা দেখছি। পসিবল সিমটম হচ্ছে অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া হচ্ছে খাবার লস অফ অ্যাপেটাইট, যেটাকে আমরা বলি যে খেতে মন চাবে না। লো গ্রেড ফিভার, হালকা একটা জ্বর থাকবে। মাইল্ড ডায়রিয়া, হালকা ডায়রিয়া হতে পারে, সামটাইমস ব্লাডি, রক্ত যেতে পারে। হ্যাঁ, পেটিশিয়াল হেমারেজি ইন দ্য স্কিন, পেটিশিয়াল হচ্ছে তোমার এক ধরনের যে লাল স্পট হয়ে যায় ত্বকের মধ্যে। হ্যাঁ, তখন কি হয়, ত্বকের ভিতরে যে ভেইনগুলো আছে ওগুলো ড্যামেজ হয়ে যায়, ফেটে যায়, তখন এই রক্তগুলো বের হয়, এটা হচ্ছে পেটিশিয়াল হেমারেজ বলে এটাকে। আচ্ছা, আমরা এবার দেখব, আমরা এতক্ষণ ক্লিনিক্যাল ফিচার পড়লাম, এখন আমরা দেখব হাউ উইল ইউ প্রিভেন্ট স্কারভি ইন চিলড্রেন। আমরা কিভাবে বাচ্চাদেরকে স্কারভি রোগ থেকে মুক্ত রাখতে পারি। প্রিভেনশন অফ স্কারভি অথবা ভিটামিন সি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন। স্কারভি অথবা ভিটামিন সি ডেফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে দ্য মেইন অ্যাপ্রোচেস টু প্রিভেন্টিং দ্য অনসেট অফ স্কারভি ইন ইমার্জেন্সি সিচুয়েশন অ্যাফেক্টিং লার্জ পপুলেশন আর এস ফলো। খুব ইমার্জেন্সি অবস্থায় আমরা কিভাবে স্কারভি বা ভিটামিন সি ডেফিসিয়েন্সিকে পরিত্রাণ করতে পারি সেটা এখন দেখব। এখানে তোমার 6টা পয়েন্ট দেওয়া হয়েছে, 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, 6টা পয়েন্ট আমরা আলোচনা করব যে এগুলো হচ্ছে খুব ইমার্জেন্সি সময়ে আমরা স্কারভি থেকে পরিত্রাণ পাবো, কিভাবে পাবো সেটা দেখানো হচ্ছে। নাম্বার 1, প্রোভাইডিং ফুড রেশন কন্টেইনিং অ্যাডিকুয়েট। আচ্ছা, আমরা একটু আগে বলে নিই, আমরা যে 6টা পয়েন্ট পড়ছি এটা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটা গাইডলাইন। এই 6টা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন, এটা ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজড, এটা সারা পৃথিবীর বিশ্বের মানুষ এই 6টা পয়েন্টই
গাইডলাইনটা পড়ে এটাকে অনুসরণ করে। নাম্বার 1 বলছে প্রোভাইডিং ফুড রেশন। রেশন তো বোঝো যে রেশন দেওয়া মানে খাবার, খাদ্য দেওয়া। কন্টেইনিং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভিটামিন সি, যাদেরকে দিতে হবে খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকবে। বাই ইনক্রিজিং দ্য ভ্যারাইটি অফ দ্য ফুড বাস্কেট অ্যান্ড রেগুলারলি ইনক্লুডিং ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। প্রাত্যহিকভাবে তাজা ফলমূল শাকসবজি দিতে হবে এবং ভিটামিন সি পরিপূর্ণ খাবার দিতে হবে। সে একটা কমিউনিটিকে বা একটা এলাকাকে বা একটা গ্রুপকে, একটা ফ্যামিলিকে যারা স্কার্ভি রোগে আক্রান্ত। 2 নাম্বার, providing sufficient food in the ration to allow refugees to sell the surplus for other purposes। সে সারপ্লাস যদি থাকে সেটা বিক্রি করে সে অন্য যে উপযোগিতা করতে পারে, সে বলা হচ্ছে। যাদেরকে দিবে অর্থাৎ যে কমিউনিটিকে দিবে সে কমিউনিটির কাছে যদি কোনো খাবারের আধিক্য থাকে তখন তারা সে সাপ্লিমেন্টটাকে কী করবে, সে যে এক্সট্রা যে খাবারটা আছে এটাকে সেল করে সে তার আলাদা পারপাস মেটাবে। 3 নাম্বার, it has been found that refugees with the highest value of rations received did in fact consume the greatest amount of fruit and vegetables। এটা দেখা গেছে যে তারা রিফিউজি বলতে এখানে শরণার্থী বা একটা এলাকার লোকজনকে বলা হচ্ছে with the highest value of ration received did, তারা করতো ইনফ্যাক্ট বস্তুকে কনজিউম দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, তারা গ্রহণ করতো। Fortifying current relief commodities with vitamin C, that is providing fortified blended cereal food in the general ration in sufficient amount to cover vitamin C requirements। যেন অনেক ধরনের সিরিয়াল খাবার আছে এগুলো করতে হবে অ্যাজ এ রিলিফ হিসাবে দেওয়া যেতে পারে। 5 নাম্বার, প্রোভাইডিং ভিটামিন সি সাপ্লিমেন্ট ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস অর অ্যাটলিস্ট উইকলি। এই ভিটামিন সি ডেফিসিয়েন্সির অভাবের জন্য এটাকে ট্যাবলেট আকারেও আমরা দিতে পারি বা ওই কমিউনিটিকে বা রিফিউজিকে বা দেয়া যেতে পারে। এটাকে প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত একবার এদেরকে ভিটামিন সি ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। 6 নম্বর, এনকারেজিং অ্যান্ড ফ্যাসিলিটেটিং হোয়ার ফেসিবল, যেখানে সম্ভব, ফেসিবল কথাটা মানে হচ্ছে পসিবল, হ্যাঁ, এনকারেজ করা, ফ্যাসিলিটেট মানে সুবিধা তৈরি করে দেওয়া। কাল্টিভেশন বাই রিফিউজি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ইন হোম গার্ডেন, যদি তাদের সেই সুযোগটা থাকে, সম্ভাবনা থাকে, পতিত জমি থাকে যেখানে শাকসবজি ফলানো যায়, তখন তাদের কাল্টিভেশনের ব্যবস্থা, ফসল ফলানোর ব্যবস্থা করে সেই ভিটামিন সি এর অভাবটা পূরণ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ছিল WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন। এইটুকু ছিল আমাদের স্কার্ভি রোগের উপরে প্রশ্ন এবং উত্তর, এইটুকু পড়লেই চলবে। এবার আমাদের আজকের শেষ টপিকসটা আমরা পড়ব ডিহাইড্রেশন। এটা অত্যন্ত ছোট, আমরা এটা দেখব যে 188, 89 এবং 190 পেজ। তোমরা সবাই যারা যারা বই নিয়ে আছো তারা সবাই এটা দেখো। এটা হচ্ছে গিয়ে তোমার ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা যেটাকে আমরা বলি। এবার আমরা প্রশ্নটা কীরকম হতে পারে, আমাদের প্রশ্নটা এরকম হতে পারে যে রাইট শর্ট নোটস অন ডিহাইড্রেশন অথবা ডিফাইন ডিহাইড্রেশন। উত্তরটা এখানে দেওয়া আছে, ডিহাইড্রেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সেসিভ লস অফ বডি ওয়াটার, শরীর থেকে পানি, প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাওয়া। অর ইন ফিজিওলজি ডিহাইড্রেশন ইজ আ ডেফিসিট অফ টোটাল বডি ওয়াটার, ডেফিসিট মানে হচ্ছে ডিক্রিজ, কমে যাওয়া, টোটাল বডি ওয়াটার উইথ অ্যান অ্যাকম্প্যানিড ডিসরাপশন অফ মেটাবলিক প্রসেস। এই পানিটা কমে গিয়ে যে মেটাবলিক প্রসেসের মধ্যে বাধার সৃষ্টি করা, এই অবস্থাটাকে বলা হয় শরীরের মেটাবলিক প্রসেসের মধ্যে বাধার সৃষ্টি করে কে, শরীর থেকে সমস্ত পানি বের হয়ে গেলে শরীরের যে মেটাবলিজম আছে সে কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না, বাধার সৃষ্টি হয়। এই অবস্থায় কি হয়, ডিহাইড্রেশন হয়। হয়ে গেল। আমরা এবার ডিহাইড্রেশনকে ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশনটা যে 3 প্রকার, খুব সহজভাবে মনে রাখো। টাইপস অফ ডিহাইড্রেশন হচ্ছে নো সাইন অফ ডিহাইড্রেশন, এক ধরনের ডিহাইড্রেশন আছে যে কোনো সাইন নাই, চিহ্ন নাই, ডিহাইড্রেশন আছে। আর 2 নম্বর হচ্ছে সাম ডিহাইড্রেশন, কিছু ডিহাইড্রেশন আছে। আর 3 নম্বর হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন, মানে অনেক বেশি। সিভিয়ার কথাটার মানে কি, খুব অ্যাকিউট, তীব্র ডিহাইড্রেশন আছে। এ হচ্ছে 3 প্রকার ডিহাইড্রেশন, একটা হচ্ছে কোনো নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন আর সিভিয়ার ডিহাইড্রেশন। এবার তোমাদের বইতে অ্যাসেসমেন্টটা দেওয়া আছে। অ্যাসেসমেন্টটা তোমার মানে কিভাবে আমরা অ্যাসেস করব, মানে বুঝতে পারবো। মানে দেখো প্রশ্ন হচ্ছে হাউ উইল ইউ অ্যাসেস ডিহাইড্রেশন স্ট্যাটাস অফ এ চাইল্ড,
একটা চাইল্ডের ডিহাইড্রেশন স্ট্যাটাসটা তুমি কিভাবে পরিমাপ করবা, বুঝবা একটা বাচ্চার যে তার যে তিনটা ডিহাইড্রেশন, তিনটা, একটা হচ্ছে নো সাইন, একটা হচ্ছে সাম ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। এখন তোমাকে কিন্তু বুঝতে হবে যে সিভিয়ার ডিহাইড্রেশনের বাচ্চাটা, পেশেন্টটা কি সিভিয়ার ডিহাইড্রেশন, এই রোগীটা, বাচ্চা রোগীটা কি সাম ডিহাইড্রেশন নাকি নো সাইন ডিহাইড্রেশনের। এই প্রশ্নটা আবার এরকম হতে পারে, হাউ উইল ইউ অ্যাসেস ডিহাইড্রেশন স্ট্যাটাস অফ এ পেশেন্ট উইথ এ ডায়রিয়া। ডিহাইড্রের মাধ্যমে তুমি কিভাবে বুঝবা যে ডিহাইড্রেশন পরিমাণটা, ডিহাইড্রেশন লেভেলটা কি। অথবা মেনশন দ্য অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি অফ সিভিয়ার ডিহাইড্রেশন। আসো, তোমাদের বই থেকে আমি এটা তুলে দিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে চারটা ঘর আছে। প্রথম ঘরটা অনসেট করা, এটা দিয়ে আমরা ওই তিনটাকে বলবো। যেমন যদি লুক অ্যাট কন্ডিশন, অবস্থা দেখি, তাহলে নো সাইন ডিহাইড্রেশন হচ্ছে সে খুব ভালো, দেখতে খুব ভালো, অ্যালার্ট। আর যদি তার কিছু ডিহাইড্রেশন থাকে তাহলে সে রেস্টলেস, অস্থির থাকবে, ইরিটেবল থাকবে, মানে অস্থির বা ঘ্যানর ঘ্যানর করবে, কাটাকাটি করবে। আর যদি তার সিভিয়ার ডিহাইড্রেশন থাকে তাহলে সে একেবারে শরীর ছেড়ে দেবে, আনকনসাস থাকবে, মানে একেবারে অচেতন হয়ে যাবে, শরীরে কোনো বল থাকবে না। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখবা। আবার চোখ দেখবা কিভাবে, যার কোনো নো সাইন অফ ডিহাইড্রেশন আছে তার থাকবে নর্মাল, আর সাম ডিহাইড্রেশন তার থাকবে সানকেন, একটু ভিতরের দিকে দেবে যাবে চোখটা। আর সিভিয়ার ডিহাইড্রেশন যারা আছে তারা হচ্ছে ভেরি সানকেন, চোখটা একেবারে ভিতরেই চলে যাবে এবং ড্রাই থাকবে, শুষ্ক থাকবে। আর টিয়ার্স মানে অশ্রু, চোখের যে পানি থাকে এটাকে থাকবে প্রেজেন্ট থাকবে চোখের মধ্যে, সবার চোখে থাকে। হ্যাঁ, এটা দেখাই যায়, বোঝা যায় যে টলমল টলমল করে পানিগুলা, এটা নো সাইনের মধ্যে প্রেজেন্ট থাকবে। আর যার সাম ডিহাইড্রেশন আছে বাচ্চার, তার একটু অ্যাবসেন্ট, তার থাকবেই না। আর সিভিয়ার ডিহাইড্রেশন ওটাও থাকবে না। মাউথ অ্যান্ড টাং, মুখ এবং জিহ্বা থাকবে ময়েস্ট, আর্দ্র থাকবে, ভেজা ভেজা থাকবে, ভেজা ভেজা। আর যার কিছুটা আছে তার ড্রাই থাকবে, আর যার একেবারে তীব্র আকারে ডিহাইড্রেশন আছে তার থাকবে ভেরি ড্রাই। আবার তৃষ্ণা কীরকম পাবে, ড্রিঙ্ক নর্মালি থাকবে যার সাম নো সাইন থাকে। আর যার কিছু ডিহাইড্রেশন আছে সে থার্স্টি, ড্রিঙ্ক করবে, সে তৃষ্ণার্ত থাকবে। আর যার প্রচুর তীব্র ডিহাইড্রেশন, সে পানি পান করতে পারবে না, আনএবল টু ড্রিঙ্ক। ফিল হবে কিভাবে, তো ফিল স্কিন পিঞ্চ, স্কিনের মধ্যে যদি তুমি গুঁতা দাও, তাহলে যার কোনো সাইন নাই ডিহাইড্রেশনের সে কী করবে, এটা খুব দ্রুত সে স্কিনকে যদি তুমি দাবাও সে দ্রুত উঠে আসবে। আর যার সাম ডিহাইড্রেশন তাতে স্লোলি উঠবে। এটা জাস্ট লাইক ইডিমার মতো বিষয়টা। আর আর যার একেবারে তীব্র ডিহাইড্রেশন আছে সে কী করবে, সে আরও স্লোলি সে নর্মাল অবস্থায় ফিরে যাবে। এখন ডিসাইড দেখো, যার তুমি কি ডিসাইডটা হবে কি, দ্য পেশেন্ট হ্যাজ নো সাইন অফ ডিহাইড্রেশন, যার নাম্বার হচ্ছে নো সাইন অফ ডিহাইড্রেশনের ক্ষেত্রে তুমি এটা ডিসিশন নিবা। আর সাম ডিহাইড্রেশন হলে কি করতে হবে, ইফ দ্য পেশেন্ট হ্যাজ টু অর মোর সাইন, যদি এই যে উপরে যে কটা সাইন বলা হয়েছে যদি তার দুই অথবা তার অত্যাধিক সাইন থাকে, তাহলে ইনক্লুডিং অ্যাটলিস্ট ওয়ান সাইন দেয়ার ইজ সাম ডিহাইড্রেশন, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তার কিছুটা ডিহাইড্রেশন আছে। আর যার তীব্র ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি হবে, ইফ দ্য পেশেন্ট হ্যাজ টু অর মোর সাইন ইনক্লুডিং অ্যাটলিস্ট ওয়ান সাইন, যে তীব্র ডিহাইড্রেশনের ছকের মধ্যে যেগুলো দেওয়া আছে এবার যদি দুইটা অথবা অন্ততপক্ষে একটাও দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে রোগীর সেই তীব্র পানি শূন্যতা হয়েছে। এরপরে আসো, এক্সপ্লেইন দ্য ম্যানেজমেন্ট অফ সিভিয়ার ডিহাইড্রেশন, তীব্র ডিহাইড্রেশনটাকে কীভাবে ম্যানেজ করা যায়, হ্যাঁ, ট্রিটমেন্ট করা যায় আর কি। হাউ উইল ইউ ম্যানেজ এ চাইল্ড উইথ সাম ডিহাইড্রেশন, তুমি বাচ্চাটাকে কীভাবে সাম ডিহাইড্রেশন বাচ্চাটাকে কীভাবে ম্যানেজ করবা, ট্রিটমেন্ট দিবা, চিকিৎসা করবা। হাউ উইল ইউ ম্যানেজ আ চাইল্ড হ্যাভিং ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, একটা বাচ্চা ডায়রিয়া নিয়ে তোমার কাছে আসছে, সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে হসপিটালে আসছে, তুমি তাকে কীভাবে ম্যানেজ করবা, তাকে তুমি কীভাবে চিকিৎসা দিবা। অথবা হতে পারে এ 2-year বয় প্রেজেন্টেড উইথ অ্যাকিউট ওয়াটারি ডিহাইড্রিয়া, ডায়রিয়া ফর 2 days, 2 দিন যাবত একটা বাচ্চা মানে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হচ্ছে, শুধু পানি বের হচ্ছে তোমার পায়খানার রাস্তা দিয়ে। হাউ উইল ইউ অ্যাসেস হিজ ডিহাইড্রেশন, তাহলে তুমি কীভাবে বুঝবে যে সে কোন ডিহাইড্রেশন, 3 প্রকার ডিহাইড্রেশন আছে, স্ট্যাটাস তার কোন ডিহাইড্রেশন স্ট্যাটাসটা কী, অ্যান্ড হাউ ক্যান ইউ ম্যানেজ চাইল্ড উইথ সাম ডিহাইড্রেশন, এবং তুমি কীভাবে চাইল্ডটাকে ম্যানেজ করবা। এখানে দেয়া আছে তোমার এ বি সি ডি, 4টা মেজারমেন্ট দেয়া আছে, 4টা চিকিৎসার ব্যবস্থা দেয়া আছে, এবং এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার শেষ প্রশ্নের উত্তর। এখানে চিকিৎসার ক্ষেত্রে এই যে 4টা মেজারমেন্ট তুমি ব্যবহার করবা,
মেজারমেন্ট এটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে মেজার শুড বি টেকেন ফর নো সাইন অফ ডিহাইড্রেশন। যাদের কোনো ডিহাইড্রেশনের সাইন নাই তুমি তাদেরকে কি করবা? বলছে যে পেশেন্ট ফার্স্ট সিন উইথ নো সাইন অফ ডিহাইড্রেশন ক্যান বি ট্রিটেড অ্যাট হোম। যাকে দেখা যাবে যে তার কোনো সাইন দেখা যাচ্ছে না, তুমি অ্যাসেস করে দেখবে যে নো সাইন অফ ডিহাইড্রেশনের আছে, তখন তাকে তুমি বাড়ি পাঠিয়ে দেবা, ট্রিটেড অ্যাট হোম। বলো যে না, এখানে হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই, আপনি বাড়ি নিয়ে চলে যান। তাই কি বলতে হবে? ওআরএস ওর স্যালাইন প্যাকেট শুড বি গিভেন অ্যাট হোম ফর 2 days। 2 দিন ওর স্যালাইন খাওয়াতে হবে। আচ্ছা, বি নাম্বার ডেমনস্ট্রেট হাউ টু প্রিপেয়ার অ্যান্ড গিভ সলিউশন। তাদের ওই বাচ্চার গার্ডিয়ানকে দেখাই দিতে হবে যে কীভাবে ওর স্যালাইন তৈরি করতে হয় এবং কিভাবে খাওয়াতে হয়। আসো আমরা একটা চার্ট দেখি। এটা সি নাম্বার তাদেরকে কি বলতে হবে? এটা কিন্তু আমরা বলছি যে আর নো সাইন অফ ডিহাইড্রেশন যেটা আছে নাম্বার 1 প্রকারটা। আফটার ইচ লুজ স্টুল দ্য মাদার শুড গিভেন দ্য ফলোয়িং অ্যামাউন্ট অফ ওর স্যালাইন টু হার বাচ্চা। দেখো, সে বাচ্চাটাকে ওর স্যালাইন দিবে প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পরে। যে বাচ্চার বয়স 2 বছরের কম তাকে দিতে হবে 50 থেকে 100 মিলিগ্রাম স্যালাইন। যে বাচ্চার বয়স 2 থেকে 9 বছরের মধ্যে তাকে দিতে হবে 100 থেকে 200 মিলিগ্রাম। কখন দিতে হবে? প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পরে। আর যে সকল বাচ্চার বয়স 10 বছরের বেশি, তার সে যতটুকু খেতে পারে আর কি, তাকে ততটুকুই দিতে হবে। তাহলে আমরা 4টা মেজারের মধ্যে একটা মেজার আমরা শেষ করলাম। 2 নম্বর হচ্ছে তোমার হোম ম্যানেজমেন্ট, হোমের বাসায় রেখে কিভাবে তার চিকিৎসা করা যায়। এটা 1 নম্বর হচ্ছে গিভ মোর ফ্লুইড দ্যান ইউজুয়াল। ফ্লুইড তো বুঝেছো, সলিড খাবার না, যেগুলো লিকুইড খাবার সেগুলো দিতে হবে। খাবারটা লিকুইড খাবার দিতে হবে। সে নর্মালি যতটুকু খায় তার চেয়ে বেশি খাওয়াতে হবে তাকে, লিকুইড খাবার, তরল খাবার। বি নাম্বার বলছে গিভ মোর ফুড দ্যান ইউজুয়াল। প্রতিদিন যে খাবারটা খায় তার চেয়ে বেশি খাদ্য তাকে খাওয়াতে হবে। সি নাম্বার হচ্ছে মিনিমাম 1 এক্সট্রা মিল ফর 2 উইকস। একেবারে 2 সপ্তাহের জন্য তাকে পারলে একটা এক্সট্রা মিল দিতে হবে বাচ্চাকে। আর ডি নাম্বার রেফারেল নলেজ কিছু বলছে যে এই বিষয়গুলো জেনে রাখা ভালো, যেটা হচ্ছে যে ইফ নট ইমপ্রুভ উইথিন 3 days, যদি 3 দিনের মধ্যে যদি সে ভালো না হয় তাহলে কি করতে হবে? তারপর তাকে হসপিটালে আনতে হবে। যদি মোর লুজ মোশন, যদি লুজ মোশনটা অনেক বেশি হয়, মানে পাতলা পায়খানাটা বেশি হয়, তারপরে ইনক্রিজড ভমিটিং, যদি বমির পরিমাণ বেড়ে যায় বাচ্চার, পাতলা পায়খানার সাথে সাথে যদি তার বমি হয়, তারপর হচ্ছে ডিপ্রেসড অ্যান্টেরিয়র ফন্টানেলস। হ্যাঁ, দেখো যদি তোমার ওই পেটে ব্যথা বা এটার মুভমেন্ট যদি বেড়ে যায়, হাসটি যদি সে খুব বেশি তৃষ্ণার্ত হয়, যদি আনএবল টু ড্রিঙ্ক অর ফুড, যদি সে খাবার না খেতে পারে, যদি সে কোনো কিছু পান করতে অসমর্থ হয়, তারপরে ভিজিবল ব্লাড ইন স্টুল, যদি তার পায়খানায় সাথে ডায়রিয়ার সাথে যদি রক্ত যায়, অথবা যদি বমি থাকে, ফিভার থাকে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই অবশ্যই ইনস্ট্রাকশন টু দ্য মাদার অফ পেশেন্ট টু রিটার্ন ইফ এনি সাইন অ্যাভাব ডেভেলপ। এখানে যে কয়টা সাইনের কথা আমরা বললাম, দেখো কয়টা রেফারেল নলেজের মধ্যে আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সাইনের কথা বললাম। এই সাইনগুলোর যদি 2টা বা 1টাও যদি দেখা যায় বাচ্চার মধ্যে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে হসপিটালে রেফার করতে হবে। এটা কিন্তু আমরা বি নাম্বারে পড়লাম। আমরা বললাম না যে আমাদের 4টা আছে মেজারমেন্ট। সি নাম্বার মেজারমেন্টটা হচ্ছে মেজার শুড বি টেকেন ফর সাম সাইন অফ ডিহাইড্রেশন। এখন সাম সাইন অফ ডিহাইড্রেশন, এতক্ষণ ছিল নো সাইন অফ ডিহাইড্রেশন, তার মধ্যে আবার কিছু রেফারেল নলেজ দিয়ে দিচ্ছে। এখন সাম সাইন অফ ডিহাইড্রেশনটা আমরা দেখছি। বলছে যে রিহাইড্রেশন থেরাপি, অর্থাৎ তার শরীরে আবার পানি শূন্যটাকে পূরণ করা হচ্ছে, রিহাইড্রেশন থেরাপি হচ্ছে। কিভাবে করব? ওআরএস কথাটা মানে হচ্ছে ওর স্যালাইন 75 মিলিগ্রাম কেজিতে উইথিন 4 আওয়ার্স ইন রেসপেক্টিভ অফ এজ, মানে বয়স অনুযায়ী 4 ঘন্টা পর পর তাকে কি করতে হবে? সেটা 75 মিলিগ্রাম ওর স্যালাইন খাওয়াতে হবে। রিঅ্যাসেস আফটার 4 আওয়ার্স, 4 ঘন্টা পর পর সেটা পরিমাপ করতে হবে, যে রিঅ্যাসেস করতে হবে যে তার শরীরের অবস্থা কি। সে একটা লেথার্জিক অবস্থায় ছিল, সে একটা ফ্রেন্ডলেস অবস্থায় ছিল, সে কি একটু হাত পা নাড়তেছে, সে কি তারপর বাথরুম কি বন্ধ হয়েছে, বা সে কি কিছু খেতে পারছে, এগুলো হচ্ছে রিঅ্যাসেস করা। 4 ঘন্টা পর পর এগুলো দেখতে হবে। ইফ ইমপ্রুভড দেন ট্রিটেড অ্যাজ নো সাইন অফ ডিহাইড্রেশন। যদি ইমপ্রুভ করে এগুলো, তাহলে ধরে নিতে হবে যে তার এখন নো সাইন অফ ডিহাইড্রেশন চলে আসছে। আর ইফ নট, যদি না করে, রেফার টু দ্য হসপিটাল, তাহলে তাকে অবশ্যই
হাসপাতালে পাঠাতে হবে। ডি নাম্বার হচ্ছে দেখো সিভিয়ার ডিহাইড্রেশন বলছে মেজার শুড বি টেকেন ফর সিভিয়ার ডিহাইড্রেশন, যদি হয় তীব্র ডিহাইড্রেশন সেক্ষেত্রে কি হবে, ইন সিভিয়ার ডিহাইড্রেশন পেশেন্ট শুড বি রিহাইড্রেটেড বাই ইন্ট্রাভেনাস। এখন ইনজেকশন দিতে হবে, কোনো নো ওয়ে, কারণ সে তো সিভিয়ার ডিহাইড্রেশনের আমরা সাইন দেখলাম, যে সিমটম দেখলাম যে মুখ থেকে খাবার ঢুকবে না, খেতে পারবে না, বমি অবস্থা থাকবে, তখন পেশেন্ট তো খেতেই পারছে না, সে নিতেই পারতেছে না, বমি করে দিচ্ছে, তখন তাকে কি করতে হবে, স্যালাইন পুশ করতে হবে, কলেরা স্যালাইন পুশ করতে হবে। কি বলছে দেখো, ইফ সিভিয়ার ডিহাইড্রেশন পেশেন্ট শুড বি রিহাইড্রেটেড বাই ইন্ট্রাভেনাস ফ্লুইড সাচ এস কলেরা স্যালাইন অ্যাজ ফলোজ। এই ইন্ট্রাভেনাস যেটা ভেনের মাধ্যমে যেটা যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে কলেরা স্যালাইন দিতে হবে সে নিয়ম অনুযায়ী। সেখানে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে ইনফ্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে যে 12 মাসের কম বয়সী বাচ্চা, তাকে দিতে হবে 300 ml করে প্রথম ঘন্টায় দিতে হবে, তারপরের পরবর্তী 5 ঘন্টায় দিতে হবে 70 ml করে। কি দিতে হবে, এই কলেরা স্যালাইন কিভাবে পুশ করতে হবে, ইন্ট্রাভেনাসের মাধ্যমে, আইভি ব্যাগের মাধ্যমে অ্যাডমিনিস্টার করতে হবে তার দেহের মধ্যে, কারণ সে সিভিয়ার ডিহাইড্রেশনের রোগী, তো সে সিভিয়ারলি ডিহাইড্রেটেড ইনফ্যান্ট। আর যদি বয়স্ক যদি থাকে তাহলে তাদেরকে কি করতে হবে, এটা করতে হবে প্রথমবার 30 ml দিতে হবে 30 মিনিট, তারপরে 70 ml দিতে হবে 2 ঘন্টা, পরের 70 ml। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝেছো, আমি বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমাদের ছিল অ্যানিমিয়া। অ্যানিমিয়ার মধ্যে আমরা অনেকগুলো প্রকার পড়লাম, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা পড়লাম, নিউট্রিশনাল অ্যানিমিয়া পড়লাম। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং নিউট্রিশনাল অ্যানিমিয়ার মধ্যে আমরা এগুলোর সংজ্ঞা দেখলাম, এগুলোর ক্লিনিক্যাল ফিচার দেখলাম, এগুলোর কজ দেখলাম, আরও অনেকগুলো বিষয় এখানে দেখলাম। আপাতত যে বইতে যে যতটুকু দেয়া ছিল ততটুকু আলোচনা কিন্তু আমরা করে ফেলেছি। এরপরে আমরা স্কারভি দেখলাম, আমরা এখানে একটা রোগটাকে আমরা রিকেটসটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি আজকে রিকেটস আলোচনা করিনি, আমি স্কারভি নিয়ে আলোচনা করেছি। আর আর আমি কি আলোচনা করেছি, আমি আলোচনা করেছি ডিহাইড্রেশন, পানি শূন্যতা নিয়ে, যেগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে বই খুলে যদি একটু মিলিয়ে নাও, এগুলো আসলে অনেক সহজ। এখানে আমি যদি এতভাবে না বোঝালেও চলতো, তোমরা বই খুলে এমনিতে পড়ে নিতে, শুধু কিছু কিছু রোগের ক্ষেত্রে যেটা তোমরা ধরতে পারতে না সেগুলো নিয়ে, যে যে তোমার অ্যানিমিক যে অ্যানিমিয়ার কারণে কি কি রোগ হয় বা কি কি কন্ডিশন হয়, এগুলো হয়তো তোমাদের কাজে লাগবে। আমি এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করেছি আজকে। আর ডিহাইড্রেশন তোমরা এমনি পারবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমাদের ভিডিও লেসন এখানে শেষ করছি।